সৃজনশীলের জন্য কত মিনিট রাখবা? সর্বোচ্চ 17 থেকে 18, সর্বোচ্চ গেলে 19 মিনিট করে রাখতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমরা আজকে আরও একটি ক্লাসে হাজির হতে সক্ষম হয়েছি। আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। অনেকের একটা স্বপ্নের একটা অধ্যায় এবং অনেকের প্রবলেমজনিত একটা অধ্যায় এবং অনেকের সমস্যা জড়িত একটা অধ্যায়। মানে অনেকের এইখানে মানে কি বলবো, সকল সমস্যার আসলে মূল কেন্দ্রবন্দি তার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এই চ্যাপ্টারটার উপরে আমি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আজকে ক্লাস নিব। তো ইনশাআল্লাহ আজকে আমরা এর অধ্যায়ের উপরে ক্লাস করতে যাচ্ছি। সবাই আমরা একটু কষ্ট করে ক্লাসগুলো একটু যেটা করব, আমাদের যে সকল ফ্রেন্ডরা এখনও আসতে পারেনি, ময়দানে উপস্থিত হয়নি, তাদেরকে একটু জানিয়ে দিব। ইনশাআল্লাহ আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে এই জন্য জানিয়ে দিব কারণ তারা কিনা এই ক্লাসগুলো মিস করলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। সো তাদেরকে জানিয়ে দিব জন্য ক্লাস করে, এবং যার পরবর্তীতে লাইভ দেখবেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে রেকর্ডেড লাইভটা দেখবেন, তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ফাইন। তো আজকে আমাদের ক্যাপশনটা আমি একটু লিখে ফেলি, আর্থিক অবস্থার বিবরণী। ওকে ফাইন। আজকে আমি একটা তোমাদের যথার্থ জানিয়ে রাখি, এটা হচ্ছে পার্ট 1। আমরা এটার উপর টোটাল 2টা পার্ট নিব। তো 2টা পার্টে আমাদের এই মিশনটাকে ভাগ করা হয়েছে, এই অধ্যায়টা আমরা 2টা পার্টে শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের পার্ট 1টা শুরু হচ্ছে, আমাদের আগামীকাল ঠিক রাত 10টায় হবে পার্ট 2। সো যারা এখন জয়েন হয়েছো তোমাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ তুমি হয়তো এসএসসি পরীক্ষা অনেক ভালো করবে, কারণ এই ক্লাসগুলো একদম এমসিকিউ 0 থেকে শুরু হচ্ছে। ওকে, ওকে ফাইন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা এখানে আছি আমরা অলরেডি জেনে গেছি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সবাইকে একটু জানিয়ে দিব প্লিজ যারা জয়েন করছি। ওকে, সবাইকে আমরা আসতে পারছি। আচ্ছা, কেমন আছেন সবাই? কেমন আছেন? ঈদ পরবর্তী লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাইভটা অত্যন্ত স্পেশাল। ঈদের পরবর্তী ক্লাসে শুরু হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মতো একটা চ্যাপ্টার, এবং একটা খুশির সংবাদ আছে, আর্থিক অবস্থার বিবরণী শেষ করার পরে আমরা শুরু করব অ্যাকাউন্টিংয়ের এমসিকিউ, সেকেন্ড পেপার এমসিকিউ। তোমাদের যথার্থে জানিয়ে রাখি, তোমরা যদি এইরকমটা চাও, স্যার আমরা অ্যাকাউন্টিংয়ের এমসিকিউর পাশাপাশি সিকিউ শুরু করতে চাই, ইয়েস, আজকের ক্লাস শেষে যে সকল স্টুডেন্টরা থাকবে তাদের পরামর্শ নিয়ে তাদের যে সকল অধ্যায়গুলো সমস্যা, ওই সকল অধ্যায়গুলোকে আমি আইডেন্টিফাই করে আমি সিকিউ সলভিংও শুরু করতে পারি। দিস ইজ দ্য বেস্ট গিফট ফর লাস্ট টাইম স্টুডেন্ট। যারা লাস্টে থাকবে তাদের কাছ থেকে আমি সদস্য নিব, তাদের কোনো অধ্যায়গুলোর সমস্যা হয়তো আমি সেই অধ্যায়গুলোর ম্যারাথন টানতে পারি। ইয়েস, আমার স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে, বাকিটা উপর আল্লাহ চাই তো ইনশাল্লাহ হবে। ওকে ফাইন। সো আমরা এখন আবার বলেছি আজকের ক্লাসটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর উপরে, চমৎকার একটা ক্লাস। এবং এখানে আমরা আজকে এই অধ্যায়ের ফার্স্টে বেসিক শেষ করব, তারপরে বোর্ড এমসিকিউ শেষ করব, তারপরে লাস্টে আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এমসিকিউ টেস্টগুলো দেখবো যে টেস্ট কেমন তিতা নাকি মিঠা। সো এটার উপর 2টা ক্লাস কেন লাগবে, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়, আসলে একদিন শেষ হবে না, এই জন্য আগামীকালও আমি ক্লাসটা রেখেছি। আর যদি তোমরা ধৈর্য ধরো একদিন শেষ হইতে পারে। তো আজকের ক্লাসটা অত্যন্ত লেভেলে চমৎকার। আমি কথা হয়তো বেশি বলে ফেলছি, ক্ষমা করবা, কিন্তু আমার কথাটা অনেক গুরুত্বপূর্ণ সহকারে শুনো। আজকের ক্লাসটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমরা যারা এই অধ্যায়টিকে ভয় পাও, এই অধ্যায়টিকে কত সহজে পড়া যায় যত্ন করে ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। এবং অধ্যায়ে শুধু শিখবো না, আমরা বোর্ড যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখব কী কী প্রশ্ন আসতে পারে, সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পাশাপাশি তুমি এই বেসিক ক্লাস আর এই কোশ্চেন সলভ করে ভার্সিটির কোশ্চেনগুলো যে তুমি পারবে তার প্রমাণটাও আজকে আমরা ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট, শুরু করা যাক। শুরুতে বলে দেবো, আমি একটু শেয়ার করে রাখবো কারণ আমাদের বাচ্চা কাচ্চারা সবাই দেখবে আর কি। এবং তোমরা যারা আছো তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলো, টেলিগ্রাম এবং গুরুত্বপূর্ণ ক্লাস যেহেতু তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, কারণ পরবর্তীতে যদি প্রয়োজন হয়। ও একটা কথা শুরুতে বলি, তোমরা জাস্ট ক্লাসটা নোট করবা আর আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তোমাদের কোনো ধরনের বই খাতা পড়া লাগবে না এমসিকিউর জন্য ইনশাআল্লাহ। ওকে ফাইন, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে শুরু করি। আমরা একটু শেয়ার করে রাখবো, জাস্ট 1 মিনিট সময় নিব শেয়ার করে, সর্বোচ্চ 25 বাজে 26 বাজে 27 আমরা শুরু করে দেবো ক্লাসটা, একদম 27 শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা জাস্ট একটু শেয়ার করে রাখবো যাতে স্টুডেন্টরা করতে পারে ক্লাসটা আর কি। ওকে, আমার শেয়ার করা ডান। 27 বাজার সাথে সাথে আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ফেসবুকে ওকে ফাইন, তোমাদের আজকে একটু কষ্ট হয়ে যাবে কারণ তোমরা একটু আগে একটা ক্লাস করছো, এই জন্য হয়তো তোমাদের কষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে কষ্ট হলে কিছু করার নেই, কারণ এই সময়টা হচ্ছে তোমাদের কষ্টের সময়। সো এই সময় একটু কষ্ট করতে হবে, সরি আসলে তোমাদের এত বেশি প্রেশার দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? ওকে ফাইন, 27 বেজে গেছে, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, সবাই একটু কাইন্ডলি আমাকে বলবা খাতা কলম নিয়ে রেডি কি সবাই? আমরা সবাই কি খাতা কলম নিয়ে রেডি? কথা বলো, আমরা সবাই কি খাতা কলম নিয়ে রেডি তো? আলহামদুলিল্লাহ, সবাই রেডি খাতা কলম নিয়ে? এখানে যারা আছি আলহামদুলিল্লাহ সবাই রেডি। ওকে, আল্লাহ তুমি আমাদের সবাইকে রহমত দান করো, আমরা যেন সুন্দর করে এই অধ্যায়টা কমপ্লিট করতে পারি। এই অধ্যায়ে আমি প্রথমে একটা কথা বলি, আমরা শুরু করব 2022 সাল থেকে, 2022 সালের বোর্ড থেকে শুরু করব, এবং আমাদের স্টার্টিং পয়েন্ট 2022 এবং ইন পয়েন্ট হচ্ছে 2017 সাল। যদি কোনো স্টুডেন্ট আমার 2022 থেকে 17 সাল সকল এমসিকিউগুলা আমার সাথে শুধুমাত্র ক্লাসটা করে, আমি বিশ্বাসের সাথে বলতে পারি সেই স্টুডেন্টের এই অধ্যায় থেকে আর একটা এমসিকিউ মিস যাবে না ইনশাল্লাহ। আসেন দেখেন খুব ভালো করে, প্রথমে এই অধ্যায়গুলোতে আমি একটা কথা বাস্তবে বলে নিই ভাইয়া, এই অধ্যায়টা খুব ইন্টারেস্টিং, জাস্ট মন দিয়ে করতে হবে। বলা হয়েছে এখানে সমাপনী মজুত পণ্য, খুব মন দিয়ে খেয়াল করো, মজুত পণ্যের মূল্য বাবদ কত টাকা আর্থিক বিভাগ অন্তর্ভুক্ত হবে। একটা কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন দেখো, সমাপনী মজুতের মূল্যবোধ কত টাকা অন্তর্ভুক্ত হবে। মনে রাখবা সমাপনী মজুতের মূল্য করা হয়েছে 40,000 টাকা, কিন্তু ওই তারিখে সমাপনী বাজার মূল্য ছিল 50,000 টাকা। তোমাদের কাছে আমি কোনোদিনও আমার এই জগতে সলভিং এর সময় আমি কখনো বলবো না তোমরা বলো অ্যান্সার কত, ওয়াও রহিমা পেরেছো, জরিনা পেরেছো, করিমা পেরেছো, এই সব পড়তে তোমার কাছে আমি এখানে সময়টা নষ্ট করবো না। কথা হচ্ছে এই এমসিকিউটা তোমরা সবাই অ্যান্সার জানো। আচ্ছা, তোমরা 90% স্টুডেন্ট কি অ্যান্সার করবা টেস্ট পেপার দেখে বা হচ্ছে মুখস্থ করে, তোমরা সবাই কি অ্যান্সার করবা, কি অ্যান্সার করো, অ্যান্সার করবা এইটা, আমি ডান। ভাইয়া কমটি, প্রশ্ন হচ্ছে সমাপনী মজুদের আগে ভালো করে শুনে নাও, কেন কমটি এটা তোমরা জানো না, আর এইটা না জানানোর কারণে পরীক্ষার হলে তোমরা বিপদে পড়ো। পরীক্ষা হলে যদি এইটা বলে কেন কমটি মূল্যায়ন করা হয়, তখন তুমি অ্যান্সার করতে পারো না। তুমি মনে রাখবা সমাপনী মজুদের 2টা মূল্য থাকে, একটা হচ্ছে ক্রয় মূল্য, দ্রুত করে নোট করে নাও, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বাজার মূল্য। ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, একটা ক্রয় মূল্য একটা বাজার। মনে রাখবা কোনোদিনও ক্রয় মূল্য বাজার মূল্য নিবা না, নিবা কোনটা, এই দুটির মধ্যে যেটি কম সেটি নিবা। তার মানে এই অঙ্কে আমরা কি করেছি, ক্রয় মূল্য নিয়েছি, অন্য অঙ্কে বাজার মূল্য হতে পারে, পার্থক্য হচ্ছে এই দুটার মধ্যে যেটি কম সেটি নিব। তাহলে এই দুটার মধ্যে যেটি কি কম সেটি আমরা নিব। আবার বলছি, এই দুটা মূল্যের মধ্যে যেটি কম আমরা কি করব, সেইটি নিব। কথা ফার্স্ট অফ অল ক্লিয়ার। তাহলে কি বলছি ভাই, এই দুটার মধ্যে যেটা কম সেটা নিব। তাহলে আমার অঙ্কে সমাপনী মজুত পণ্য এই একটা, কম কোনটা এটা নিব। এখন প্রশ্ন, স্যার আমি কেন কমটি নিব? আমার হিসাব বিজ্ঞানে কিছু রুলস রেগুলেশন আছে, কিছু নীতি আছে, রক্ষণশীলতা বাধা আছে, কিছু বস্তুনিষ্ঠা আছে, কিছু কি আছে, ধারণা আছে। সেখানে রক্ষণশীলতার এই নীতিটা বলেছে, লিখে নাও, রক্ষণশীলতার বাধা বলেছে, কি বলেছে, সমাপনী মজুত পণ্যের মধ্যে কমটি বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে কমটি মূল্যায়ন। এই কথাটা কে বলেছে, রক্ষণশীলতার বাধা। লিখে নাও, সমাপনী মজুদের ক্রয় মূল্য বাজার মূল্যতে কমটি মূল্যায়ন, এই কথার মধ্যে রক্ষণশীলতা বাধা। এই প্রশ্নটাও এমসিকিউ আকারে ইউনিভার্সিটি অ্যাডমিশনেও আসে এবং এইচএসসিতেও আসে, তাই তোমরা এক্সট্রা এতটুকু শিখে নিবা। আশা করি ক্লিয়ার। ওকে ভাইয়া ক্লিয়ার
ক্লিয়ার ভাইয়া? তাহলে তোমরা এতটুকু শিখলা কমটি নিব এইচএসসির জন্য, ঠিক আছে, এবং এইচএসসির জন্য এই প্রশ্নটাও আসতে পারে রক্ষণশীলতার বাধা অনুযায়ী কমটি নেওয়া হয়, এটা আবার অ্যাডমিশনের জন্য প্রচুর আসে। অ্যাডমিশনে এই কোশ্চেনটা হুবহু এসেছে, আমি প্রুফ দিতে পারবো যে সমাপনী মজুদের কমটি মূল্যায়ন কোন নীতি বা বাধা অনুযায়ী, অ্যান্সার রক্ষণশীলতার বাধা। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যে পারবা তার জন্য একটা গিফট থাকবে। ওকে ফাইন, কি থাকবে? গিফট থাকবে। ওকে আসো, এখন প্রশ্ন আছে, তোমরা দ্রুত করে স্ক্রিনশট দাও। 1, আমি 3 করবো, 2, 3। এবার আসো, প্রশ্ন হচ্ছে এই যে তুমি কমটি নিলা, খুব মন দিয়ে খেয়াল করো, এই সেম প্রশ্ন এরকম আসতে পারে সমাপনী মজুদের কমটির ফলে কি পরিবর্তন হবে? সমাপনী মজুদের কমটির ফলে কি পরিবর্তন হবে বলো। এইখানে প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে সমাপনী মজুদের কমটি মূল্যায়নের ফলে কি পরিবর্তন হতে পারে, আসতে পারে ভাইয়া। ওকে ফাইন। 1 নম্বরে সম্পত্তি বেশি, 2 নম্বরে সম্পত্তি কম, এরকম কিন্তু হইতে পারে ভাইয়া। সম্পত্তি কমটির ফলে হতে পারে না ভাইয়া? অবশ্যই হতে পারে। 3 নম্বরে মুনাফা কম, 4 নম্বরে মুনাফা বেশি। আচ্ছা, এটা আপনি কোনটা অ্যান্সার করবেন একটু আমাকে বলেন তো প্লিজ। সমাপনী মজুদ পণ্য এখানে কমটি দেখালাম, ওকে, এটার সাথে সবাই আমরা একমত, কিন্তু এই প্রশ্নটি এরকম আসে সমাপনী মজুদ পণ্য কমটির ফলে কি পরিবর্তন হবে? ভাই আমি জানি না, আসতে পারে কিনা, অবশ্যই আসতে পারে, যে কোনো একটি বোর্ডে আসতে পারে, এরকম প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে। তাহলে আমাকে অ্যান্সার করেন তো কোনটি হবে, বলেন সমাপনী মজুদ পণ্য কমটির ফলে কি পরিবর্তন হবে। দেখি এইটা কে অ্যান্সার পারেন, এটা তো অ্যান্সার পরীক্ষা দেওয়া ছিল বোর্ডে, এইটা করেন একটু দেখি কে পারেন, এটা অ্যান্সার করুন। এইটা অ্যান্সার করাতে আপনাকে আমি পণ্ডিত বলে ভেবে নেব। দ্রুত অ্যান্সার করেন ভাইয়া, দ্রুত অ্যান্সার করেন, এইটা দ্রুত অ্যান্সার করেন সবাই, সবাই প্লিজ এটা অ্যান্সার করেন, প্লিজ প্লিজ দ্রুত করে অ্যান্সার করেন। সম্পত্তি বেশি দেখাবে, সম্পত্তি কম দেখাবে, মুনাফা কম দেখাবে, মুনাফা বেশি দেখাবে। ও সরি, মুনাফা হয়ে গেছে, মুনাফা বেশি হবে, এটা অ্যান্সার। বলেন কোনটা হবে, বলেন বলেন দ্রুত বলেন। পারবেন না কেউ? আচ্ছা, অত 2-1 জন স্টুডেন্ট পারবেন, স্বাভাবিক ব্যাপার। যারা পারছেন থ্যাংক ইউ সো মাচ, বেসিং স্টুডেন্ট। শুনেন, মাথায় রাখবেন, সমাপনী মজুদ পণ্য যদি কম দেখানো হয় সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য কি একটা সম্পদ, রাইট? এটা কম দেখানো মানে সম্পত্তি আমার কমে যাওয়া, এটা রাইট অ্যান্সার। আবার দেখেন, সমাপনী মজুদ পণ্য আমরা কি করি, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিই, মানে বিক্রয়যোগ্য পণ্য থেকে বাদ দিই। তো সমাপনী মজুদ পণ্য যদি কম বাদ দিই, ভালো করে খেয়াল করেন তো, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমরা জানি বিক্রয়যোগ্য পণ্য ধরে নেন 5,000 টাকা, মাইনাস সমাপনী মজুদ 3,000 ধরে নেন, অ্যান্সার হয় বিক্রিত পণ্যের ব্যয় 2,000। এখন যদি আপনি 3,000-এর জায়গায় 1,000 দেখান, মানে কম দেখাচ্ছেন, 5,000 থেকে আপনি 1,000 বাদ দিয়ে থাকে 4,000, তাহলে কি হলো, বিক্রিত পণ্যের ব্যয় বেশি, ব্যয় বেশি, তাহলে ব্যয় বেশি, তো সমাপনী মজুদ পণ্য কম হলে ব্যয়ের পরিমাণ বেশি, আর ব্যয় বেশি মানে মুনাফা কম। এটা অনেক ডিপলি প্রশ্ন। 2 এবং 3 সঠিক কথা যারা পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, আপনি প্যারা নিয়েন না, এই টপিকটা আমি আপনাকে আরো ডিপলি শেখাবো। আমি আগে একটু টপিকের মধ্যে ঢুকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন, তাহলে প্রশ্নের প্যাটার্নটা বুঝছেন, এরকম প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে পড়ার ফায়দা হবে, আমরা সব রকম প্রশ্ন পারবো, আমাদের কোনো বৈশিষ্ট্য পড়া লাগবে না। আসেন, সমাপনী মজুদ পণ্য, এই দেখছেন, এই যে দেখছেন কোশ্চেনটা খেয়াল করছেন। এখন আপনি আমাকে তো বলতে পারেন যে ভাইয়া আপনি তো এই প্রশ্নের পড়েছেন, আপনি তো মানে দেখে দেখে করছেন। আচ্ছা, আমি যদি দেখে দেখেও পড়াই থাকি, তোমার তো উপকার হচ্ছে। আমি যদি ওই টপিক্সের সাথে ক্লিয়ার না করতাম, আজকে তুমি এটা মুখস্থ হইতো। সো আমাকে বলো তো, এটা তুমি পারবা কিনা এখন? পারবা ইনশাল্লাহ, পারবা না ভাইয়া আপুরা? পারবা না ভাইয়া আপুরা? পারবা না ভাইয়া আপুরা? পারবা না? পারবা না ভাইয়া আপুরা? প্লিজ আমাকে জানান, প্লিজ 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 প্লিজ। পারবা না ভাইয়া আপুরা এটা? থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে কি হবে, রক্ষণশীলতার নীতি। ওকে ফাইন, রক্ষণশীলতা সাধারণত এটা বাধা হয়ে থাকে। হ্যাঁ, রক্ষণশীলতার বাধা হয় সাধারণত, নীতি বাধা একটা হলে কোনো সমস্যা নেই। ব্যবসায়ের সংগঠন নিট লাভ কি নির্দেশ করে? আচ্ছা, নিট লাভ কি নির্দেশ করে? নিট লাভ কার মধ্যে থাকে? আমরা সবাই জানি ওইর মধ্যে থাকে হচ্ছে নিট লাভ। তাহলে ওইর মধ্যে যখন থাকে, তাহলে ওইর মধ্যে নিট লাভ থাকে, তাহলে ওইর মধ্যে, এবং নিট লাভ প্রতিষ্ঠানের একটা অভ্যন্তরীণ ব্যাপার, তাহলে বলতে পারে একটা অভ্যন্তরীণ দায়। এখন তোমার মনে একটা প্রশ্ন তো, স্যার নিট লাভ আবার দায় হয় কেমনি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, আমি 2টা স্টেপে তোমাকে কথা বলবো।
একটা স্টেপ হচ্ছে, খুব ভালো করে শোনো, এক মালিকানার ক্ষেত্রে। ওকে, এক মালিকানার ক্ষেত্রে এই নিট ল্যাবটা কি হচ্ছে, ওইর মধ্যে থাকছে, রাইট রাইট। আচ্ছা, মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব কি একটা অন্তদায়, মালিকানা সত্ত্ব অন্ত, তার মানে এক মালিকানার ক্ষেত্রে ওইর মধ্যে থাকে হচ্ছে নিট লাভ। তাহলে নিট লাভ যদি ওইর মধ্যে থাকে, তাহলে ওই যদি অন্তদায় হয়, নিট লাভও একটা অন্তদায়, খুব স্বাভাবিক ব্যাপার। এখন যদি কোম্পানির ক্ষেত্রে হয়, ভালো করে খেয়াল করো, যখন এটা কোম্পানির ক্ষেত্রে হচ্ছে, তখন এই যে নিট লাভটা, এই লাভটা কাদের দাবিদার, এই লাভটার দাবিদার হচ্ছে শেয়ার হোল্ডার। তার মানে এই লাভটার দাবিদার হচ্ছে শেয়ার হোল্ডার। কিন্তু কোম্পানি কি করছে, শেয়ার হোল্ডারকে যতক্ষণ না দিচ্ছে নিজের কাছে সঞ্চয় করে রাখতেছে। কোম্পানি যে শেয়ার হোল্ডারদের নিট লাভ নিজের কাছে রেখে দিচ্ছে, দিস ইজ কল লাইবিলিটি। কার লাইবিলিটি? কোম্পানি লাইবিলিটি। কেন লাইবিলিটি? কারণ কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকাটা, শেয়ার হোল্ডারদের হকটা, শেয়ার হোল্ডারদের দাবিটা নিজের কাছে রেখে দিচ্ছে। এটা কোম্পানির নিকট দায়। কোন দায়? অভ্যন্তরীণ বন্ত দায়। আর এক মালিকানার ক্ষেত্রে, এক মালিকানা নিট লাভ কার অংশ? শেয়ার হোল্ডার, সরি, মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্ব কি? অন্তদায়। তার মানে নিট লাভ একটা অন্তদায়। একভাবে অ্যান্সার করলেই হচ্ছে, যেই লাভ সেই কত, কল অন্তদায় বা অভ্যন্তরীণ দায়। ওকে, এবার আসুন, এখানে বলেছে ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ। ওকে ফাইন, সমাপনী মজুদ, আচ্ছা কোনো সমস্যা নেই। আন্তঃপরিবহন, বহি পরিবহন করায় অনেক কিছু দেওয়া আছে। এখানে একটা সূত্রর খেলা। স্যার আমি তো আমার জীবনে সূত্র পড়িনি। স্যার আপনি আমাকে এখন বলবেন মোট লাভের সূত্র মুখস্থ করলেই তো ম্যাথ পারি। হ্যাঁ, থিঙ্কিং এই জায়গায়, সমস্যাটা এই জায়গায়। স্যার কি সমস্যা? সমস্যা হচ্ছে তুমি এটার জন্য একটা সূত্র মুখস্থ করবা। তাহলে এই অধ্যায়ে আমার যদি টোটাল 10টা 15টা বা 20টা ম্যাথ থাকুক, তাহলে আমি প্রতিটা ম্যাথের জন্য আমি কি সূত্র ম্যাথ মুখস্থ করবো? এই জায়গাটাই মূলত আমাদের প্রবলেম। আমরা এই অধ্যায়ের এমসিকিউ না পারার একটা কারণ, আমরা এই অধ্যায়ের এমসিকিউ মুখস্থ করি, সূত্র অ্যাপ্লাই করতে পারি না, টেস্ট লাগে। ওকে ফাইন, আসেন, এইসব সূত্র শিক্ষার পরের দিন শেষ, এই জন্য আপনি আমার কাছে পড়তে আসছেন। শোনেন, আমি আপনাকে 3টা জিনিসের নাম বলো, মনে রাখবে। তার নাম স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3। এইটা 3টা স্টেপ যদি কোনো আল্লাহর বান্দা মনে রাখতে পারে, ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো সূত্র বা কিছুই লাগবে না তার, এই কোনো ম্যাথ সলভ করতে ইনশাল্লাহ। ওকে, লিখে নেন জাস্ট স্টেপ নাম্বার 1, 2, 3। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলেন তো, খুব মন দিয়ে খেয়াল করেন। আপনারা সবাই মোট লাভ বের করতে পারেন না? ইয়েস, সবাই পারেন। খ নম্বরের ম্যাথ আমরা শিখছিলাম, মনে আছে কেটা কারো পক্ষে? দেখেন তো, বিক্রয় আমরা তার থেকে বাদ দিতাম বিক্রিত পণ্যের ব্যয়। সবাই দেখে দেখে বলেন, কোনো সমস্যা নেই, আমার এখানে কোনো দুঃখ নেই। বিক্রিত পণ্যের ব্যয়, ওকে ফাইন, খুব মন দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আমি একটা ভালো পেজ দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা কি করছিলাম, বিক্রয়, ওকে, এখান থেকে আমরা বাদ দিয়েছিলাম বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, তাহলে বিক্রয়তে কি বাদ দিতাম আমরা? বিক্রিত পণ্যের ব্যয়। খুব মন দিয়ে খেয়াল করেন, এই বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করতাম? প্রারম্ভিক মজুদ যোগ নিট করায়, যোগ করায় সংক্রান্ত খরচ, এই সব কিছু ক্যালকুলেশন করলে আমরা পাতাম হচ্ছে, জানেন কি? সব কিছু দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, তার নাম পাতাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এর থেকে বাদ দিতাম আমরা সমাপনী মজুদ, সবকিছু ক্যালকুলেশন করে আমরা পাতাম বিক্রিত পণ্যের ব্যয়, এখানে পাতাম, তাই না ভাইয়া? এই বিক্রিত পণ্যের বাদ দিয়ে পাতাম মোট লাভ। এখন দেখেন তো, এই সূত্রটা আমরা মোট লাভের ক্ষেত্রে ইউজ করে আসি। এখন প্রশ্ন, স্যার যদি আপনি আমাকে এইটাই শিখেন, ক্লাস 9 থেকে শিখিস, তাহলে আমি এখানে ম্যাথ কেমনে করব? দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, ভালো করে বুঝবেন। প্রথম স্টেপ, এই মোট লাভের ক্ষেত্রে আমাকে এতটুকু বলেন তো, আপনি কি করলেন? আপনি আলটিমেটলি যেই কাজটা করলেন, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পালেন। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য আপনি এই নাটকগুলা করলেন, রাইট রাইট। নাটক বাদে প্রথম স্টেপ আমার হচ্ছে স্টেপ নাম্বার 1, খুব মন দিয়ে খেয়াল করতে হবে ভাই বোন, খুব বেশি মন দিয়ে খেয়াল করতে হবে। আমার স্টেপ নাম্বার 1, নাটক বাদ, মূল খেলা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ। আচ্ছা ফাইন, তাহলে আমার মূল খেলাটা হচ্ছে বিক্রয়। আমি যেইভাবে লিখছি খাড়াখাড়ি, মানে লম্বা লম্বি, আপনি এইভাবে লিখবেন। আপনি বিক্রয় এই পাশে মাইনাস দিবেন না, আপনি এইভাবে মাইনাস দিবেন, এটা আমার অনুরোধ রইল। হ্যাঁ, আমরা কি করছি? বিক্রয় মাইনাস কি? বিক্রিত পণ্যের ব্যয়, এখান থেকে বাদ দিয়ে আমরা পাইছি মোট লাভ। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার আপনি কিভাবে করলেন? এই যে সূত্রটা আপনি শিখে আসছেন 9 থেকে, ওই সূত্র ফার্স্ট এবং নাট লাস্ট, যেটা মূল মধ্যমানি ছিল, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি মোট লাভ পাইছি, শেষ। ওকে, ক্লিয়ার?
ক্লিয়ার ভাইয়া? ওকে ভাইয়া, ডান, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে ফাইন, এবার আসো। তাহলে একটা জিনিস হচ্ছে ভাইয়া, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে আমরা মোট লাভটা পাই, এটা স্টেপ নাম্বার 1। এখন আমাকে একটা কথা বলো, যদি আমার এটা যদি হয় 10 টাকা হয়, ধরে নাও এটা 10 টাকা, এইটার পরিমাণ হচ্ছে আমার 2 টাকা, তাহলে বাদ দিলে আমি পাবো হচ্ছে 8 টাকা। এই কথাটা এখানে যে আছে সে বুঝে। ওকে ফাইন, তাহলে আমাদের মাথার মধ্যে কি একটা জিনিস সেট হয়েছে, স্টেপ নাম্বার 1 মানে হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মুনাফা। এটা ক্লিয়ার? স্টেপ নাম্বার 1 কি ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে ক্লিয়ার ভাইয়া? স্টেপ নাম্বার 1 হচ্ছে বিক্রয় মাইনাস, সবাই আমার সাথে একটু চোখ বন্ধ করে ফিল করো, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে মুনাফা। জাস্ট একটা জিনিস, উপরতলায় হচ্ছে বিক্রয়, তুমি একটা 3 তলা বাড়ি করছো, ওই 3 তলা বাড়ির উপরতলায় থাকে বিক্রয় বাবা, আমার তোমার নিচু মাঝখানে থাকে হচ্ছে তোমার আম্মা বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচতলায় তুমি ঘর পাহারা দাও, দারোয়ানের চাকরি করো, তোমার নাম হচ্ছে মুনাফা। এটা হলো রেজাল্ট, তোমার বাবা মায়ের রেজাল্ট হচ্ছে তুমি, তার নাম হচ্ছে মুনাফা। তার মানে উপরে থাকে বিক্রয় বাবা, নিচে মাঝে থাকে হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়, তোমার আম্মু, আর নিচে থাকো তুমি, ধরে নাও আর কি। তাহলে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে মুনাফা। টাকার কথা বলছিলাম কয় টাকা? 10 - 2 সমান হচ্ছে 8। এইটা শুনলে তুমি তো হাত বাসার, আপনি কি পড়াচ্ছেন, এটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা আমাকে এতটুকু বলো তো, যদি এই অঙ্কে আমরা 8 বের করছি, আচ্ছা যদি এই অঙ্কে আমাকে 2 বের করতে বলে, তাহলে কি কি করতে হবে? অবশ্যই এই ম্যাথের ক্ষেত্রে 10 থেকে আমার 8 বিয়োগ দিতে হবে। রাইট, 10 থেকে 8 কি করতে হবে? বিয়োগ দিতে হবে। ওকে, কোনো সমস্যা নেই, ফাইন। তাহলে আমি কিন্তু 10-এর নাম কি? বিক্রয়, 8-এর নাম কি? মোট লাভ। তাহলে বিক্রয় মাইনাস মোট লাভ সমান 2 মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, এইভাবে অ্যানালাইসিস করে বের করতে পারবো, কিন্তু আমার অ্যানালাইসিস করার বয়স এখনো হয়নি, তাই আমি অ্যানালাইসিস করবো না, আমি জাস্ট শিখে নিই। ওকে, থ্যাংক ইউ। স্টেপ নাম্বার 1 সবাই ক্লিয়ার? আসো স্টেপ নাম্বার 2। ফাইন, দেখো ভাইয়া, এখানে একটা জিনিস তুমি খেয়াল করতে পারছো কিনা আমাকে বলো তো, খুব মন দিয়ে খেয়াল করো। স্টেপ নাম্বার 2, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় সংক্রান্ত খরচ সমান বিক্রয় যোগাপন, এই একটা স্টেপ। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে আমি লিখতে পারি প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়ের সাথে কি হবে? ক্রয় সংক্রান্ত খরচ, আমি ক্রয় খরচ লিখছি মানে বুঝে না, ক্রয় সংক্রান্ত খরচ সমান বিক্রয়যোগ্য পণ্য। ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া? ওকে, এই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো তো দ্বিতীয় নাম্বার স্টেপ কি? ওকে ক্লিয়ার? আবার বলতেছি আমি, খুব মন দিয়ে খেয়াল করো, দ্বিতীয় নাম্বার স্টেপ কি? দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত। কোথা থেকে পাইলাম? এখান থেকে। আচ্ছা সিম্পল কথা ভাইয়া, খুব মন দিয়ে খেয়াল করো, তুমি কিন্তু এখানে একটা শর্ট করে লিখতে পারো, এই যে দুইটা জিনিস লিখছো একে একসাথে লিখতে পারো কৃত পণ্যের ব্যয়। ওকে, কৃত পণ্যের ব্যয়, তার মানে আমরা বুঝলাম প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আবার বলছি, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যোগ, এই 3টা জিনিস শিখলে তোমার অ্যাডমিশনও ইনশাল্লাহ আর কিছু শেখা লাগবে না। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, 3টা স্টেপ মাথায় রাখবা জাস্ট। তুমি এত তো সূত্র মুখস্থ করে কোনো লাভ নেই, 3টা মাথায় রাখবা। তুমি ক্লাস 9 থেকে শিখে আসছো ভাই, এখানে আমার কোনো কর্তৃত্ব নেই। স্টেপ 1 ক্লিয়ার? এটা না হয় স্টেপ নাম্বার 2, আর নিচে এইটুকু স্টেপ নাম্বার 3। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় মানে কি? ক্রয় আর ক্রয় সংক্রান্ত খরচ। ক্লিয়ার? ওকে ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। আসো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে হচ্ছে আরো সোজা, এই যে ভাই বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ। তাহলে দেখো তো, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, তাহলে স্টেপ 3। তাহলে এই যে 3টা স্টেপ আমরা লিখলাম, ক্লাস 9 থেকে তুমি শিখছো, এখানে আমার নতুন করে তৈরি কিছু নেই, তুমি 9 থেকে যা শিখে এসছো ওইটা তোমাকে আমি জাস্ট ভেঙ্গে দেখা দিলাম। এটাই হচ্ছে আমার কর্তৃত্ব ভাইয়া, আর কোনো কর্তৃত্ব আমার নেই, বাকি তো তুমি পারো। ওকে ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? তাহলে এই পর্যন্ত বুঝছেন সবাই? 3টা স্টেপ ভাইয়া, আমার সাথে সাথে খেয়াল করেন, 3টা স্টেপ ভাইয়া। ওকে,
তিনটা স্টেপ আমি আবার বলছি। স্টেপ নাম্বার 1 বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে মুনাফা। স্টেপ নাম্বার 2 প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এ প্লাস পেতে চাচ্ছেন? ছোট ছোট তিনটা জিনিস ক্লাস 9-এ শিখছেন, মনে রাখতে পারবেন না? সায়েন্সের স্টুডেন্ট কত হাজার হাজার জিনিস মনে রাখে, মানে একেবারে তো সোজা না আর ভালো কিছু করা, তাই না? একটু কষ্ট তো আপনাকে করতে হবে। সো আপনি যদি একেবারে সহজে সব কিছু পেয়ে যান তাহলে তো ভাইয়া হয় না। ওকে ফাইন, স্টেপ নাম্বার 1 আমার সাথে বলো, ইনশাল্লাহ পারবা। আমি বলছি তুমি পারবা ইনশাল্লাহ। ওকে দেখো, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে মুনাফা। 2 নম্বর স্টেপ হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। স্টেপ নাম্বার 3 হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা ফাইন, তোমার স্টেপ মুখস্থ হয়নি, কোনো দরকার নেই। আমি বলছি না তোমাকে মুখস্থ করতে, কারণ আমি প্রমিস করেছিলাম আমি মুখস্থ করাবো না। তুমি আমাকে এতটুকু বলো, তিনটা স্টেপ তোমার খাতায় কি লেখা হয়েছে কিনা। আমার আর কিছু বলার নেই, তুমি জাস্ট এতটুকু বলো তোমার খাতায় লেখা হয়েছে কিনা। আমি আর কিছু জানতে চাচ্ছি, তুমি আমাকে এতটুকু বলো। ওকে ফাইন, এতটুকু বলো তোমার খাতায় লেখা হয়েছে কিনা। ওকে ভাইয়া ক্লিয়ার, তোমার খাতায় লেখা হয়েছে কিনা এতটুকু বলো, আমাকে এতটুকু বলো তোমার খাতায় লেখা হয়েছে কিনা। জাস্ট আমি আর কিচ্ছু জানতে চাই না, তোমার খাতায় কি লিখছো কিনা এক পাশে, আমাকে এতটুকু বলো। তুমি কি তোমার খাতায় লিখছো কিনা? আমি 1 থেকে 3 বলবো স্ক্রিনশটের জন্য, 1 2 3। ওকে বিলিভ মি, যারা খাতায় লিখছো তুমি 100% ভালো করবা, এটা আমি রাখবো না। কেন রাখবো না? কারণ খাতায় লিখতে হবে। হ্যাঁ ওকে ফাইন, তাহলে আবার বলছি আমি, তোমরা যারা খাতায় নোট ডাউন করছো এটা মাথায় রেখো, এই নোট ডাউন দেখে দেখে আমাকে বলবা। তোমার কাছে যদি এখন প্রশ্ন করা হয় স্টেপ 2 মানে কত, তুমি খাতা দেখে আমাকে বলো মনে মনে প্রারম্ভিক মজুদ যোগ কি কৃত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, রাইট। স্টেপ নাম্বার 3 মানে কি জানো? ওকে ফাইন, স্টেপ নাম্বার 3 মানে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। আমাকে এতটুকু বলো তো, তোমরা সবাই দেখা বলেন, ওই যে গুলিস্তান আছে না, দেখালান বাইসালান, দেখা বলেন তো, দেখা বলেন তো খুব ভালো করে। প্লাস প্লাস আছে কোন কোন স্টেপে বলেন? প্লাস আমি যা শিখাইলাম প্লাস আছে কোন স্টেপে আপনারা বলেন তো আমাকে, প্লাস আছে কোন স্টেপে? ওকে ফাইন, প্লাস প্লাস আছে কোন স্টেপে? সবাই বলবে স্টেপ 2 তে। মাইনাস কোন স্টেপে? স্টেপ 1 প্লাস 3 তে, দুটাতে আছে প্লাস, তাই না ভাইয়া? ওকে ফাইন, নাকি মাইনাস আছে দুইটা স্টেপে, 1 এবং 3 তে, ঠিক আছে না? ওকে ঠিক আছে, এবার আসেন আপনাকে বলেন তো মুনাফা আছে কোন স্টেপে, এটা অ্যান্সার করেন প্লিজ। মুনাফা আছে কোন স্টেপে? কে পারবেন এটা? মুনাফা আছে কোন স্টেপে? আমরা সবাই জানি স্টেপ নাম্বার কততে ভাইয়া? 1 এ আছে। আচ্ছা ভাইয়া আমাকে বলেন তো কৃত পণ্যের ব্যয় আছে কোন স্টেপে? যারা যারা দেখে বলেন প্লিজ, কৃত পণ্যের ব্যয় কোন স্টেপে আছে? কৃত পণ্যের ব্যয় কোন স্টেপে আছে? ওকে ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? ক্লিয়ার সবাই? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এবার আসো, আমাকে এতটুকু বলো, তোমরা যারা এখানে ক্লাস করতেছো আমাকে বলো সমাপনী মজুদ আছে কোন স্টেপে? সমাপনী মজুদ, শোনো একটা কথা বলি আমি তোমাদেরকে, এক একটা টিচারের পড়ানোর স্টেপ হচ্ছে স্টাইল আছে আলাদা। সো যারা নতুন আসছো এখানে তোমরা ভাই ভাল লাগবে না চলে যাবা, উল্টা পাল্টা কথা বলবে না, কারণ তুমি ভাইয়া মাত্র লার্নিং পয়েন্টে আছো। ওকে তুমি আমাদের মতো যারা শিখায় সেই পয়েন্টে এসে একটা উস্তাদি কথা বলবা। হ্যাঁ ওকে, মানে জাস্ট তোমরা মানে কিছু স্টুডেন্ট আছে 2-1 দিন হুটহাট করে ক্লাস করতে আসে, একটু কোনো রকম শিখছে, এই এসে এমন একটা পার্ট নেয় মনে হচ্ছে এই সব জানে, অথচ স্টিল নাও আমরা এত বছর ধরে পড়েও বলতে পারি না যে আমরা সব জানতাম। তো এই সকল স্টুডেন্টরা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরা যে অনলাইনে এসে কি ডিস্টার্ব করে ভাই, আল্লাহ মাহফুজ রহম করো আল্লাহ, ওদের জন্য আর ভালো স্টুডেন্টরা ক্লাস করতে পারে না। আচ্ছা যাই হোক, তাহলে সমাপনী মজুদ পণ্য আছে কোন স্টেপে? স্টেপ 3 তে। আচ্ছা এবার বলো তোমাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আচ্ছা কোন স্টেপে আছে এটা? ওকে ফাইন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কোন স্টেপে আছে বলো তো ভাইয়া? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কোন স্টেপ আছে? কেউ এইটা কে বলতে পারো দেখি একটু? তৃতীয় হয়নি ভাইয়া, তৃতীয় হয়নি, তারপরে আর কেউ সঠিক অ্যান্সার এখনো পাইনি আমি। তৃতীয়, তারপরে হচ্ছে ওকে ফাইন ক্লিয়ার, আর কিছু নাই। আচ্ছা ফাইন, শুনেন বিক্রয়যোগ্য পণ্য স্টেপ 2 তেও আছে আবার স্টেপ 3 তেও আছে।
এইখানে প্রশ্ন আছে স্যার আপনি এমসিকিউ সলভ করানো রেখে এইগুলা কেন পড়ছেন? এইগুলাই আপনার বেসিকটা ডেভেলপ করবে। আপনার বেসিকে যে আপনি জিরো সেটা ডেভেলপমেন্ট এটাই আপনাকে করবে। আপনি একটা গাছ লাগাবেন, যেমন আমি এবার বালিজে প্রায় 20টার মতো গাছ লাগিয়েছি আমার উঠানে। তো গাছ লাগানোর সময় সারি মাটি দিয়েছি, ওষুধ দিয়েছি, পানি দিয়েছি, আস্তে আস্তে করে আমার গাছটাকে লালন করেছি। প্রথমে একটু দিয়েছি, খুঁটি দিয়েছি। তো আপনার এই জিনিসগুলো আছে সেই সার, খুঁটি, জৈব সার, এগুলো না জানলে আপনি ফলন ভালো আসবে না। ওকে ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার। আসেন তাহলে এবার মোটামুটি 3টা স্টেপ আমরা শিখছি। এখন আমাকে একটা কথা বলেন, আমি কোশ্চেন নাম্বার কততে ছিলাম? এই জায়গায় মোট লাভের পরিমাণ। আচ্ছা ফাইন, আমাকে এতটুকু বলেন তো মোট লাভের পরিমাণ। খুব মন, তাহলে আমার স্টেপ নাম্বার কত? সবাই এতটুকু বলেন আমাকে, জাস্ট স্টেপ নাম্বার কত আমাকে এতটুকু বলেন প্লিজ, দেখে দেখে বলেন। ওকে প্লিজ আমাকে এতটুকু বলেন স্টেপ নাম্বার কত। আচ্ছা সবাই বলেন। আজকের ক্লাসটা কিন্তু আমি রিল্যাক্স মুডে করাবো, কারণ হচ্ছে আপনাকে শিখাতে আসছি আমি। আপনাকে এই বলো কত অ্যান্সার? 2। থ্যাংক ইউ সো মাচ, তোমরা পেরেছো, অনেক ভালো। এই সব নাটক করাইতে আসিনি। সো ভাইয়া শিখার জন্য যারা ওরা মন দিয়ে ক্লাস করবা। মোট লাভ স্টেপ নাম্বার 1। আচ্ছা দেখে দেখে বলো তো স্টেপ নাম্বার 1 কত? স্টেপ নাম্বার 1 মানে হচ্ছে বিক্রয় মাইনাস দেখে দেখে বলো, একদম দেখে দেখে। বিক্রিত পণ্যের বানান ভুল আছে, হ্যাঁ, সমান সমান মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমার স্টেপ, আমি জানি না আমার এই স্টেপে কোনটা বের করতে বলছে? বিক্রয়। যেইটা বের করতে বলছে এখানে স্টার মারো। তাহলে যদি আমাকে এইটা বের করতে বলে আমার এইটা লাগবে আর আমার এইটা লাগবে। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাকে দেখে দেখে এতটুকু বলো, আমার বের করতে বলছে মুনাফা, তাহলে এইটা লাগবে এটা লাগবে। প্রশ্নে বিক্রয় আছে কত? 1 লাখ। এই যে বিক্রয় 1 লাখ বসাইছি, খুবই সহজ। তাহলে এইটা যদি আমরা পেয়ে যাই, অ্যান্সার আমরা পেয়ে যাব। প্রশ্নকর্তা তো এত বোকা না যে আমাকে দিয়ে দিবে। ওকে, এইখানেই ঝামেলা। তাহলে আমার কনসেপ্টটা কি বুঝছো? জাস্ট স্টেপটাকে ধরে বসাও, আর কিচ্ছু না। বিক্রিত পণ্যের ব্যয়কে খুঁজে বের করো। অঙ্কে কি বিক্রিত পণ্যের ব্যয় আছে? এইখানেই দুঃখিত, অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই। প্রশ্ন হচ্ছে, খুব মন দিয়ে খেয়াল করবা, অনেক গুরুত্বপূর্ণ কথা। দেখো তো ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ কথা, কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক মজুদ আছে? হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই। সমাপনী মজুদ আছে। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, ওকে ফাইন। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন তোমার আসেই না, কারণ আমি যে ম্যাটেরিয়ালসগুলো করতেছি টোটাল বিক্রয় পরিবহনটা থাকে না, করাই আছে। আচ্ছা আমি কি জানি এটা প্রারম্ভিক মজুদ যোগ করাই সংক্রান্ত খরচ যোগ করলে কি হয়? স্টেপ 2তে ছিল, মনে আছে? কৃত পণ্যের ব্যয় বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আচ্ছা কি হয়? বিক্রয়যোগ্য পণ্যের। সবাই খেয়াল করো, প্রারম্ভিক মজুদ, তার সাথে আমরা কি যোগ করি? নিট করাই। তাহলে কত হবে? 60,000। করাই সংক্রান্ত খরচ 1,000, 61,000। তার নাম কি? 61,000 নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর ভাইয়া স্টেপ 3তে নিচে একটু নিচে আসো। বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুদ বাদ দিলে কি পাই? বিক্রিত পণ্যের ব্যয়। জাস্ট মাথাতে একটু খেলাও তো ভাইয়া, ছোট ছোট স্টেপ ভাগ করো। মনে আছে? প্রারম্ভিক মজুদ যোগ করাই সংক্রান্ত খরচ, 3টা যোগ করলে 61,000 নাম কি? বিক্রয়যোগ্য পণ্য। তার থেকে কি বাদ দিই আমরা? সমাপনী মজুদ। নিচের স্টেপ 3তে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। লিখাও লাগবে না, সিম্পল। তাহলে কত হইলো ভাইয়া? 61 থেকে তুমি 15 বাদ দাও। তাহলে 61 থেকে 15 বাদ দিলে কত হয়? 61 থেকে 15 বাদ দিলে হচ্ছে 50। কত হচ্ছে? 61 মাইনাস 15। 61 থেকে 15 বাদ দিলে হচ্ছে কত হয় রে? এই কত হিসাব কর তোরা, বলো। 61 থেকে 15 বাদ দিলে কত হয়? 50, 61। তাহলে 61 থেকে 15 বাদ দিলে কত হয়? দেখো তো, হিসাব করো তো। এই 61 থেকে 15 বাদ দিলে কত হয়? হিসাব করো। একজন বলছেন কোচিং এ যায়নি কখনো, তাই ফোন দিতেছে। যাও ঘুরে আসো ভাই, ক্লাস করতেছো বুঝছো, এমন কিছু বইলো না জানো মিজাজটা খারাপ হয়ে যায়। ওকে, এখানে ক্লাস করতেছে, হ্যাঁ, এখানে ফাজলামি করতে আসোনি। কত হচ্ছে ভাইয়া? ক্যালকুলেশন করে জানো আমাকে। 61 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 40, 45 মনে হয়, রাইট? 45,000 হয় মানে মেবি, তাই না ভাইয়া? হ্যাঁ 45,000ই তো হয়। হ্যাঁ 45 হচ্ছে। তার মানে এবার তুমি হচ্ছে 45 থেকে 46 হয়, সরি 46 হয় নাই, 46 হয় না, 46, হ্যাঁ 46, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে 46 বাদ দিলে কত হয়? 46, 4, তাহলে 50, 54, তাহলে 54,000 টাকা আমার অ্যান্সার। এই কোশ্চেনটা তোমার কাছে একটু জটিল মনে হও, তুমি যখন এর বেসিকটা টোটালি জানবা, সূত্র মুখস্থ বাদে, তোমার কাছে ভালো লাগবে। তুমি জাস্ট সিম্পল কনসেপ্ট খেয়াল করো। আমি বিক্রয় জানি 1 লাখ, এখান থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। আমি জানি না কেমনে বের করতে হয়, শুধু এতটুকু আমি জানি প্রারম্ভিক মজুদ
ওকে ফাইন, ক্রয় সংক্রান্ত বিক্রয়যোগ্য পণ্য 61 মাইনাস সমাপনী তার বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, তুমি দেখলেই বলে যাবা বিক্রিত পণ্যের কত হচ্ছে এখানে 45,000 40,000 বাদ দিলে আমার মুনাফা হচ্ছে 54। ওকে, কোশ্চেনটা একটু বড় কিন্তু কোশ্চেনটা মজা রাখে, ঠিক আছে? ওকে, এবার আসো, এখনো মজার জিনিস শেষ হয়নি, আর একটু কাইন্ডলি আস্তে আস্তে আমরা আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসো দেখো এখানে বলেছে পরোক্ষ ব্যয় কত। আচ্ছা, পরোক্ষ ব্যয় জিনিসটাকে মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরোক্ষ ব্যয়টাকে, এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব বেশি ভালো করে খেয়াল করো জিনিসটা, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, খুব ভালো করে খেয়াল করবা। এখানে বলছে পরোক্ষ ব্যয়, আছে পরোক্ষ আর প্রত্যক্ষ ব্যয় কি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। ওকে ফাইন, মনে রাখবা যেই ব্যয়টা ক্রয়ের সাথে সম্পর্ক তাকে বলে হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, যেই ব্যয়টা বিক্রয়ের সাথে সম্পর্ক তাকে বলে পরোক্ষ ব্যয়। ওকে ফাইন, তাহলে প্রত্যক্ষ ব্যয় কি? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে যেটা ক্রয়ের সাথে সম্পর্ক, আর যেটা বিক্রয়ের সাথে সম্পর্ক তার নাম হচ্ছে, ওকে, তার নাম হচ্ছে পরোক্ষ ব্যয়। আর ক্রয়ের সাথে সম্পর্ক হলে হচ্ছে আমার প্রত্যক্ষ ব্যয়। রায়হান কি অবস্থা, কেমন আছো? রাবিয়ান, রাবিয়ান। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা খেয়াল করো, চেয়েছে আমার পরোক্ষ ব্যয়। আচ্ছা, বহি পরিবহন মারাক নাম কি? বিক্রয় পরিবহন। সবাই না জানলে নোট করে নাও, বহি বতে হচ্ছে কি? বিক্রয়। ভালো করে খেয়াল করো, বহির বতে কি ভাইয়া? বিক্রয়। আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন, রাইট। আচ্ছা, ভাড়া কখন দেওয়া হয়? ভাড়ার সাথে কিন্তু ক্রয়ের কোনো সম্পর্ক নেই, আমরা ভাইয়া পরিচালন ব্যয় দিই। কোথায় দিই ভাইয়া? পরিচালন ব্যয় দিই, মানে এটা পরোক্ষ ব্যয়, আর এটা বিক্রয়ের সাথে সাধারণত হয়ে থাকে। সো ভাড়ার সাথে আমার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে পরে হয়ে থাকে, অ্যাটলিস্ট পরিচালন ব্যয়। আর সকল পরিচালন ব্যয়গুলোকে কিন্তু ভাইয়া পরোক্ষ ব্যয় বলে। ওকে, তাহলে পরোক্ষ ব্যয় আর এক নাম কি? আমরা বলা যায় পরিচালন ব্যয়। ঠিক আছে ভাইয়া, পরিচালন ব্যয় বলা যায়। ওকে ফাইন, তাহলে এটা 1500, এটা 500, টোটাল মিলে কত হবে আমার? 2000। তাহলে আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম। প্রত্যক্ষ ব্যয় মানে যেই ব্যয়টা সরাসরি ক্রয়ের সাথে বা উৎপাদনের সাথে সম্পর্ক, পরোক্ষ ব্যয় মানে যেই ব্যয়টা বিক্রয়ের সাথে অথবা পরিচালন ব্যয়ের সাথে সম্পর্ক। শেষ। ওকে, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আসো দেখো, নিচে কোনটি আর্থিক অবস্থা দেখানো হয় না 6 নম্বর কোশ্চেনে, সঠিক অ্যান্সার কি হবে? খুব ভালো করে মাথায় রাখবা এই জিনিসটা তোমরা, খুব গুরুত্বপূর্ণ। মূলধন, সাধারণ সঞ্চয়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, গোপন কোনো জিনিস দেখানো হয় না। ওকে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো এটা সিম্পল একটা কোশ্চেন, জাস্ট জেনে রাখা ভালো। ওকে, তার আগে শিখো এই যে 3টা সঞ্চিতি, এই 3টা সঞ্চিতি হচ্ছে আমার ক্রেডিট, যদি মিলে আসে ক্রেডিট। কারণ যে কোনো সঞ্চিতি আমার জন্য ক্রেডিট, শুধু পাওনাদারে বাট্টা সঞ্চিতি আমার ডেবিট। সো মাথায় রাখবা, সকল সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, শুধু পাওনাদারে বাট্টা সঞ্চিতি থাকলে ডেবিটে হবে। ওকে, আর এটা মিলে আসে না, কারণ গোপন কোনো জিনিস আসে না। ঠিক আছে, ওকে ফাইন। আসো এবার দেখো ভাইয়া, প্রারম্ভিক মজুদ যোগ নিট করায় ক্রয় আন্ত পরিবহন। ওয়াও, পেয়ে গেলাম। আমার স্টেপ নাম্বার 2 না এইটুকু ভাইয়া? এই যে এইটুকু আমার স্টেপ নাম্বার 2। স্যার আপনি কেমনে বুঝলেন? ও স্যার খেয়াল করো তো, প্রারম্ভিক মজুদ, নিট ক্রয় সংক্রান্ত খরচ মানে বিক্রয়যোগ্য পণ্য, এটা স্টেপ নাম্বার 2। আর বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান কি? বিক্রিত পণ্যের ব্যয়। স্যার আপনি কেমনে বুঝলেন? মনে আছে স্টেপ নাম্বার 3 তো অল্প একটু করে পড়েছিলাম, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এই যে পেয়ে গেলাম বিক্রিত পণ্যের ব্যয়। মনে রাখবা এর আর একটা নাম হচ্ছে বিক্রিত দ্রব্যের ব্যয়। এর একটা নাম কি? বিক্রিত দ্রব্যের ব্যয়, বিক্রিত দ্রব্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় বা হচ্ছে বিক্রিত দ্রব্যের ব্যয়, এটা রাখলাম। রবিনা বলছো আজকে একটু অ্যাডমিশন 24-এর গ্রুপে অ্যাড করে দিয়েন। আচ্ছা, আপনি টাকা দিয়েছেন বিকাশে, কোনো সমস্যা নেই বোন, 10 তারিখে আগে অ্যাড হবেন, এত তাড়াতাড়ি অ্যাড হয়ে কোনো লাভ নেই। অ্যাডমিশন, আমি আবার বলি, অ্যাডমিশন 24-এর ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়েছে। তোমাদের হচ্ছে 10 তারিখের পর থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মানে হয়তো অনেকের কাছে হাস্যকারী তুই বললাম না অ্যাডমিশন, আসলে একটাই কথা, বাস্তব কথা, যেটা নেকামি বা হাসামি করে লাভ নেই। যারা ভালো করতে চায় ওরা আগের থেকে লেগে থাকে, কারণ আমাদের অ্যাডমিশন ব্যাচে দেখা গেছে এই বছরে ইংলিশ এবং অ্যাকাউন্টিংয়ে ম্যাথের জন্য অনেক ভার্সিটি পরীক্ষা খারাপ হয়েছে, তার জন্য আমরা অ্যাডভান্স যে ব্যাচে ভর্তি নিচ্ছি। এই ব্যাচের স্পেশাল সুবিধা হচ্ছে যারা আগে ভর্তি হবে ওরা স্পেশালি এইচএসসির আগে একটা ইংলিশ কোর্স পেয়ে যাচ্ছে ফ্রিতে, মানে ইংলিশ A to Z বেসিক কোর্স, ইংলিশ বেসিক গ্রামার কোর্স ওরা ফ্রিতে পাচ্ছে। যে কোর্স ফি প্রায় 1500 থেকে 2000 টাকা একটা কোর্স ইংলিশের, সেইটা ওরা ফ্রিতে পাচ্ছে। এইটার সুবিধা যারা ওই যে আগেতে ভর্তি হলো তারা মূলত ক্লাস শুরু হবে এইচএসসির পরে, কিন্তু এইচএসসির আগে ভর্তি হলে ওরা ইংলিশের জন্য যে বেসিক A to Z এটা পাবে। এর কারণে এইচএসসিরও উপকার হবে ইনশাল্লাহ। সো এই জন্য যারা এই অ্যাডমিশনে আমাদের কাছে যারা পড়তে চায় আগের থেকে ভর্তি হয়ে যাওয়া উত্তম। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আসো
উদ্দীপকে 8 এবং 9 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিক্রয় মূল্য কত টাকা। আচ্ছা আমাকে এর আগে একটা কথা বলো তো, বিক্রয় মূল্যের স্টেপ কত? এখন স্যার আপনি কেন স্টেপ শিখালেন? এই যে চান্দু এখন বুঝবা যে স্টেপ কেন শিখালাম। স্টেপ যদি তোমার না শিখাইতাম এই ম্যাথটা তুমি শুরুই করতে পারত না। তুমি যে স্টার্ট করবা কিভাবে করবা ওই শুরুটাই তুমি করতে পারত না। স্যার আপনি কি হাসা করছেন? জি আমি হাসাই করছি। আমি আবার বলছি, আমি যদি তোমাকে এখন স্টেপ না শিখাইতাম তুমি কেমনে যে স্টার্ট করবা ওই স্টার্টই তুমি করতে পারত না। তুমি আমাকে বলো তো কিভাবে স্টার্ট করবা। এখানে যে ইনফরমেশন গুলো আছে তুমি কেমনে স্টার্ট করবা, কোথা থেকে স্টার্ট করবা, বিক্রয় নেই কিছু নেই, তুমি স্টার্টটা কেমনে করবা। দিস ইজ দ্য গেম অফ স্টেপ। ক্লিয়ার? তুমি আমাকে বলো তো, তুমি স্টেপ জানো না, তুমি কি দিয়ে শুরু করবা এই ম্যাথটা আমাকে বলো। এটা তুমি কি দিয়ে শুরু করবা? ওকে তুমি শুরুটা করবা কি দিয়ে একটু বলতে পারবা? এইটাই হচ্ছে ঝামেলা। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। আসো তাহলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে স্টেপ নাম্বার 1, অনেক সূত্র কি বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তুমি দেখে দেখে আমাকে বলো তো একটু ভাইয়া, সমান মুনাফা। তার মানে আমার এই অঙ্কে কি চেয়েছে, বিক্রয় মূল্য চেয়েছে, রাইট ভাইয়া? ওকে রাইট। তাহলে বিক্রয় মূল্য যদি চেয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইটা চেয়েছে, এটা স্টার লাগবে আমার, এইটা লাগবে আর আমার এইটা লাগবে। যদি আমি কিনা এইটা আর এইটা বের করতে পারি এটা বেরো যাবে। কেমনে বেরোবে স্যার আপনি একটু বুঝাই দেন। আচ্ছা কেমনে এটা পড়ে আগে তুমি আমাকে এটা বলো তো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইটা যদি 8 হয়, এটা যদি 2 হয়, তাহলে এইটা কত? ক্লাস 2 বাচ্চাও পারে। স্যার এখানে যেহেতু মাইনাস চিহ্ন স্যার, তাহলে এটা 2 মানে এটা -2, রাইট স্যার? রাইট। তাহলে স্যার উপরেও অবশ্যই স্যার 10 ছিল। প্রশ্ন কেন? কারণ 8 আর 2 যোগ করলে 10 হয় স্যার। কেমনে বুঝলা? স্যার দেখেন তো 10-এর থেকে 2 মাইনাস করলে 8 হয়। হ্যাঁ তাই তো। তার মানে যদি তুমি এইটাও পাওয়া যাও, এটাও পেয়ে যাও, এটা অটোমেটিক পেয়ে যাবা। কনসেপ্ট ক্লিয়ার? আসো এই যে আমাদের এবার এক পণ্ডিত বলে ফেলাইছে বিক্রিত পণ্যের ব্যয় সমান প্লাস মুনাফা সমান বিক্রয়। আচ্ছা কিছু পণ্ডিত আছে এই সূত্র লিখে ফেলবে, তখন এই পণ্ডিতদের কথা আমি বলি। কিছু পণ্ডিত এরকম লিখবে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয়। হ্যাঁ এটা রাইট। আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয় সমান মুনাফা সমান। আচ্ছা ভাই আমাকে একটা কথা বলতো ভাই, তাহলে ভাই এই তুই এরকম করে কয়টা সূত্র মুখস্থ করবি ভাই? তাহলে এখানে কি হলো, একটা বিক্রয় সূত্র বেরোয় গেল। তুই এরকম করে কয়টা সূত্র ভাই মুখস্থ রাখবি? মিনিমাম তো 10টা সূত্র মুখস্থ করা লাগবে। সো ভাই আমার কথা হচ্ছে সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই ভাই। এরকম করে সূত্র বানায় নিজেরা হাফেজ বানানোর কোনো দরকার নেই। এখানে কোরআন খতম দিতে আসিস নি। সো খেয়াল কর ভাই, এখানে অঙ্কে কি আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। আরে ভাই সোজা রে ভাই, দেখ তো এই যে না, এই যে আর লাগবে কি মুনাফা। মুনাফা বেরোইলে অ্যান্সার শেষ। ক্লিয়ার? মুনাফাটা বেরোইলে অ্যান্সার শেষ। কি বলছি? মুনাফা বেরোইলে অ্যান্সার শেষ। মুনাফা বেরোইলে অ্যান্সার শেষ। ঠিক আছে? ওকে আয় খেয়াল কর, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিক্রয় মূল্যের উপরে মুনাফা 20%। এই তো মারছে রে মারছে। বিক্রয় মূল্যের উপরে মুনাফা কয় পার্সেন্ট? 20%। খুব ভালো করে আমার লাগবে কি মুনাফা। মুনাফা কত? এই যে মুনাফা কয় পার্সেন্ট? 20%। প্রশ্ন কার উপর? এই সবাই ভালো করে বুঝো, আমি পণ্ডিতদের পড়াচ্ছি, যারা নর্মাল স্টুডেন্ট সবাই খেয়াল করো, মিডিয়াম স্টুডেন্ট যারা বুঝতে চাও বলো আমাকে, ভাইয়া আমাকে এতটুকু বলো মুনাফাটা কার উপর। আচ্ছা এখানে কার উপর মুনাফা ধরতে বলছে? কার উপরে? অ্যান্সার হবে তোমাদের বিক্রয়ের উপরে। আমার প্রশ্ন আছে বিক্রয় কি আছে কি নাই? বিক্রয় টাকা আছে কি নাই? বিক্রয়ের টাকা এখানে আছে কি নাই? কথা বলেন, একবারে কথা বলবেন। হ্যাঁ বিক্রয়ের টাকা আছে কি নাই কথা বলেন তো কাইন্ডলি। বিক্রয়ের টাকা আছে কি নাই? ওকে ফাইন, কথা বলবেন প্লিজ। বিক্রয়ের টাকা উত্তর হবে তোমাদের সবার না স্যার বিক্রয়ের টাকা নাই। ওকে ফাইন, এখানে কিন্তু ঝামেলা। তোমাকে বলছে, তোমার মা বলছে যা তোর ফুফু বাড়ি 1 কেজি গরু গোশ দিয়ে আয়। তোমার ফুফুরা বাড়ি নেই, তুমি দিতে পারবা না। তাহলে ব্যাপারটা হচ্ছে বিক্রয়ের উপর মুনাফা ধরতে বলছে কিন্তু বিক্রয় নাই। কনসেপ্টটা বুঝতে পারছেন? আছে কি স্যার? আছে পরিচালন ব্যয় আছে। স্যার তাহলে কি পরিচালন ব্যয়ের উপর ধরবো? স্যার সুদ আছে, সুদের উপর ধরবো? স্যার বিক্রিত পণ্যের ব্যয় আছে, স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর ধরবো? প্রশ্ন আছে স্যার আমি কোনটার উপর ধরবো এবং কেন ধরবো? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা খুব ভালো করে। মুনাফা ধরা হয় দুটা জিনিসের উপরে।
মুনাফা ধরা হয় নাম্বার 1, এই কোশ্চেনটা যারা মন দিয়ে বুঝবে ওরা আমাকে অনেক বেশি স্যালুট করবে, কারণ এই কোশ্চেনটা অনেক ডিপলি বুঝাচ্ছি আমি। একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর ধরা হয়, আর একটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ভাইয়া মুনাফা ধরা হয় দুইটা মূল্যের উপরে, রাইট? একটা হচ্ছে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ক্রয় মূল্য। ক্লিয়ার? এইখানে মুনাফা বলেছে বিক্রয় মূল্য, বিক্রয় আমার নেই, তাহলে বিক্রয় যখন নেই তাহলে অবশ্যই ক্রয় আছে, ক্রয় আমার নেই। মনে রাখবা বিক্রিত পণ্যের ব্যয় যার আর এক নাম ক্রয় মূল্য। কি বলছি? বিক্রিত পণ্যের ব্যয় আর এক নাম কি? ক্রয় মূল্য। তাহলে আমার বিক্রয়ের উপর মুনাফা ধরতে বলছে 20%, বিক্রয় নেই, তাহলে বিক্রয় যখন নেই আমি ক্রয়ের উপরে ধরতে পারবো। এটা ক্লিয়ার? তাহলে ক্রয় কয় টাকা? 6 লাখ, এর উপরে আমি মুনাফা ধরবো। ক্লিয়ার এই পর্যন্ত? সবাই পর্যন্ত ক্লিয়ার? সবাই পর্যন্ত বুঝছেন? প্লিজ সবাই পর্যন্ত বুঝছেন? সবাই বুঝছেন? এখন কমেন্ট করেন সবাই কি বুঝছেন? সবাইকে এই পর্যন্ত বুঝছেন ভাইয়া? ওকে, সবাই পর্যন্ত ক্লিয়ার? সবাই পর্যন্ত বুঝছেন? ক্লিয়ার? আমাকে একটু জানান প্লিজ আমাকে বলেন এতটুকু বুঝছেন কিনা। এতটুকু কি সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা এতটুকু শিখলাম। বিক্রয় ধরতে বলছে মুনাফা বিক্রয়ের উপরে, বিক্রয় যখন নেই এটার আর এক নাম হচ্ছে ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্যের উপর ধরতে পারবো। কেন এটার উপর ধরবো না? কারণ আবার মুনাফা ধরা হয় দুইটা মূল্যের উপর, জাস্ট। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে এতটুকু বলেন, এখানে কি আমি 20% ধরবো? উত্তর হচ্ছে না। এই নাটা আবার কেন? এটার বিস্তারিত আমি পরে শেখাচ্ছি। শুধু এতটুকু মাথায় রাখবেন, বিক্রয়ের উপরে মুনাফা 20% হলে ক্রয়ের উপর হয় 25%। স্যার তাহলে বিক্রয়ের উপর 25% হলে কি ক্রয়ের উপর 30%? ও স্যার বিক্রয়ের উপর 50 হলে কি এর উপর 55%? উত্তর হচ্ছে না। স্যার এটা আবার কেমন কথা? জি আমি আপনাকে পরে শিখাচ্ছি। তাহলে এতটুকু শিখে নেন, আপনি আপাতত মুখস্থ করেন, আমি পরে শিখাচ্ছি। বিক্রয়ের উপরে যদি 20% হয়, ক্রয়ের উপরে 25, তাহলে এইটার উপরে 25%, এই জায়গাটাই ঝামেলা। আপনি যখন এর উপর 20% ধরে দেবেন, প্রশ্নতে আছে ভুল, কারণ এটা বিক্রয়ের উপরে ধরছেন। কার উপর? ক্রয়ের উপর। কয় পার্সেন্ট? 25। এটা আপনাকে আমি স্পেশালি শিখাবো, এখন লক করে থাকেন মুখে। তাহলে এরপর 25% মানে কত? 4/1 স্যারে আবার কেমনে কথা? মনে রাখবেন 25% মানে 4/1, অত কিছু দরকার নেই, ক্যালকুলেটর মারেন। তাহলে 25% মানে দেখেন 1.5 লক্ষ হয়। তাহলে এইটা কি বেরোলো? মুনাফা, কারণ আমি মুনাফা ধরছি তাই। তাহলে মুনাফা কত? 1.5 লক্ষ। তাহলে ভাইয়া খেয়াল করেন, আপনার কাছে প্যাস মনে হচ্ছে, কারণ আপনি প্রথমে শিখতেছেন। আমি সলভ করাবো 3 সেকেন্ড লাগবে ইনশাল্লাহ। তাহলে উপরে কত ছিল? 7,50,000। কেন? 7,50,000 থেকে 6 লাখ মাইনাস করলে 1.5 লাখ হয়। ক্লিয়ার? ওকে ফাইন। এখন আসেন, আমি আপনাকে আরো একবার শিখাবো। কেন? কারণ আমি আপনাকে প্রথমে শিখাইছি হচ্ছে ঝকঝক ট্রেন চলেছে, এখন আপনাকে আমি ইন্ডিয়ান ট্রেনের গতি দেখাবো বা চায়না ট্রেনের গতি দেখাবো ইনশাল্লাহ। শাহরিয়ার বলছো আচ্ছা ভাইয়া আপনারা এই ক্লাসগুলো ফ্রিও নেন, আবার প্রাইভেট ব্যাজও নেওয়া নেন? বুঝলাম না, কিছুই বুঝলাম না। তাইলে তোমার কিছু বোঝার দরকার নেই, কারণ তুমি রেগুলার না ভাই। তুমি রেগুলার হইলে এই কোশ্চেন করতা না। এমসিকিউ সলভ সবগুলো হচ্ছে ফ্রিতে হয়, রেগুলার স্টুডেন্ট হলে বুঝতা। আচ্ছা এবার আসো, খুব মনে করে ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে ভাইয়া মুনাফা। ঠিক আছে ভাইয়া? ওকে খেয়াল করো, দেখো অঙ্কে আমার এটা চেয়েছে, তাহলে এইটা লাগবে আর আমার এটা লাগবে। অঙ্কে এটা দেওয়া আছে 6 লক্ষ টাকা, রাইট। আচ্ছা মুনাফা কি বলেছে? এই যে মুনাফা 20%, কার উপর? বিক্রয়ের উপর 20%। আমার বিক্রয় নেই, আছে কি? বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য। বিক্রয়ের উপর 20% হলে ক্রয় মূল্য উপর 25%। এটা আমি কেমনে? আমি শিখাবো স্পেশালি। তাহলে এর উপর 25% করলে 1.5 লাখ। কেমনে? তুমি ক্যালকুলেটর করো। তো 1.5 লাখ কি বেরোলো? মুনাফা। তাহলে উপরে কত? 7,50,000। কেন 7,50,000? 7,50,000 থেকেই কেবলমাত্র 6 লাখ বাদ দিলে অ্যান্সার 1.5 লাখ হয়। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? ক্লিয়ার ভাইয়া পর্যন্ত? ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। ওকে সবাই বুঝছেন? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছেন ম্যাথটা? আচ্ছা এখন আমার একটা প্রশ্ন আছে, যদি এই অঙ্কে বিক্রয় থাকতো তাহলে কি হতো? খুব গুরুত্বপূর্ণ। যদি এখানে ধরেন বলতো যে এটা আমার বিক্রয়, তাহলে কি হতো? বিক্রয় 20, তাহলে আমি এর উপরে 20% ধরতাম।
সিম্পল সলিউশন। ওকে ভাইয়া, বা থাকতো না, কারণ আমার অ্যান্সার চাইছে বিক্রয় মূল্য, কেমনে থাকবে? এই পর্যন্ত ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার আপনার মনে একটা কোশ্চেন, স্যার বিক্রয় মূল্যের উপরে 20% হলে ক্রয় মূল্যের উপরে কেমনে এত টাকা হয়? ওকে, খুব ভালো কথা, আসেন শিখে নেন। যদি আপনাকে বলে বিক্রয় মূল্যের উপরে মুনাফা 20%, তাহলে আমাকে অ্যান্সার চাইবে ক্রয় মূল্যের উপরে কত। স্যার ক্রয় মূল্য বাদে কি অন্য কিছু আসতে পারে না? উত্তর হচ্ছে না, কারণ মুনাফা দুইটা আইটেমের উপর ধরা হয়, একটা বিক্রয় মূল্য আর একটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ওকে, শুধু মাথায় রাখবেন আমার অঙ্কে একটা যোগ আছে, একটা বিয়োগ আছে। আমি যদি এটা কিনা বাংলায় লিখি জ করে গা যোগ, আমি যদি এটা বাংলায় লিখি বয়স্য অন্তস্থ বিয়োগ, এই যোগ আর বিয়োগের সাথে দেখেন তো এটার প্রথম অক্ষরের সাথে কোনটার মিল আছে? আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন স্যার এইটার মিল আছে। দিস ইজ দ্য পয়েন্ট। যদি আমার অঙ্কে বিক্রয় মূল্য থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, বয়রসিতে হচ্ছে আমার বিয়োগ। ক্লিয়ার? ওকে, তার মানে আমার বিক্রয় মূল্য দেওয়া থাকলে কোন প্রক্রিয়া হবে? বিয়োগ প্রক্রিয়া হবে। তাহলে আবার বলছি, সবাই খেয়াল করে শুনেন। প্রশ্নে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আমার বিয়োগ প্রক্রিয়া, আবার বলছি, প্রশ্নে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আমার প্রশ্নে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আমার কোন প্রক্রিয়া থাকে? বিক্রয় মূল্য দেওয়া থাকে বিয়োগ প্রক্রিয়া হবে। আসেন কেমনে বিয়োগ প্রক্রিয়া? সিস্টেম হচ্ছে যে পার্সেন্টেজ থাকবে নিচে শতকরা 100, এটা আমার বাপদাদার আমলের 100 না, শতকরা 100 মাইনাস 20 গুণ হচ্ছে 100। স্যার 100 কই পাইলেন? শতকরা 100। স্যার এখানে যদি 30 থাকতো তাহলে 30 ভাগ শতকরা 100 মাইনাস 30 গুণ 100। স্যার তাহলে বিয়োগ কেমনে হইলো? এই বিয়োগ। স্যার এখানে যদি 40 থাকতো 40 ভাগ 100 মাইনাস 40 গুণ 100। ওকে ফাইন, এটা কেটে দিলাম, কাটাকাটি করেন। আপনি ভার্সিটি অ্যাডমিশনে যখন যাবেন 20/100 থেকে 20 মাইনাস করলে হবে 80, তাহলে 20/80 গুণ 100। ওকে ফাইন, 20 1 কে 20, 4 20 80, 100 কে 100 ভাগ 4, 100 4 দিয়ে ভাগ করেন 25 হয়। ক্লিয়ার ভাইয়া? 25% আনসার। এখন আপনি এসএসসিতে আছেন, ডাইরেক্ট অত কিছু দরকার নেই, ক্যালকুলেটর মারেন, 25% আনসার হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, নূরজাহান ভাইয়া একটা কথা বলো, বলেন। ওকে ফাইন। এখন আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আছে, স্যার এই প্রশ্নগুলো কি আর কিভাবে থাকতে পারে? ওইটা শিখতে গেলে আবার 30 মিনিটের একটা এক্সট্রা ক্লাস করতে হবে। সো এখন কথা হচ্ছে বেসিকটা ক্লিয়ার। আচ্ছা, এই বেসিকের সাথে আপনাকে একটা টুইস্ট শিখাই দিই। যদি এরকম থাকতো ক্রয় মূল্যের উপরে 25%, তাহলে বিক্রয় মূল্য কত? এটা কিন্তু অনেকের মনে ডুকডুক করতেছে। আচ্ছা, বিক্রয় মূল্য থাকলে বিয়োগ প্রক্রিয়া, তাহলে ক্রয় মূল্য থাকলে যোগ প্রক্রিয়া, সেম প্রসেস, জাস্ট 100 এখানে জাস্ট প্লাস মানে 25 গুণ 100, ক্যালকুলেটর মারেন 20% বেরোবে। যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবেন তখন কি করবেন? 100 নিচে 25, তাহলে 25/125, 25 1 কে 25, 5 25 125 গুণ 100, 100 কে 100 ভাগ 5, 20% आंसर। क्लियर? ओके क्लियर भैया? क्लियर। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে সহজ বাংলা ভাষায়, মানে খাঁটি ভাষায় যদি বলি, লিখে নেন বিক্রয় মূল্য থাকলে বিয়োগ প্রক্রিয়া। সবাই লিখে নেন, এটা প্রশ্ন কিন্তু আসবে। বিক্রয় মূল্য থাকলে কোন প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। ওকে ফাইন, লিখে নেন বিক্রয় মূল্য থাকলে কোন প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। আমার অ্যাডমিশন আপকামিং যে বইটা আছে, ওই বইটা সুন্দর করে দেওয়া আছে, বইটা যখন পাবলিশ করব দেখতে পারবেন। এখনো বইয়ের কাজ শেষ হয়নি, এই কথা নাই বলি, ওটা এখন জিনিস আছে ইনশাল্লাহ, তোমরা পাবলিশ করে দেখতে পারবা। ক্রয় মূল্য দেওয়া থাকলে যোগ প্রক্রিয়া। ওকে ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা গেল। ওকে ফাইন, এবার আসেন কিছু এমসিকিউ প্র্যাকটিস করে দিচ্ছি যাতে আপনার পরে কান্নাকাটি না করা লাগে। বিক্রয় মূল্য দেওয়া আছে, আপনাকে চেয়েছে ক্রয় মূল্য। ওকে ভাইয়া ক্লিয়ার? ক্রয় মূল্য চেয়েছে। আচ্ছা আসেন, তাহলে বিক্রয় মূল্য যদি 20% বলে ক্রয় মূল্য কত? খুব সিম্পল, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে উপরে কত? 20/100 মাইনাস 20 গুণ 100, যা হবে অ্যান্সার তাই। ওকে ভাইয়া, তাহলে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আপনার ধরে নেন 50%, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 50/100 মাইনাস 50 গুণ 100। ওকে, এই যে বের করে ফেলেন, এইভাবে অ্যান্সার শেষ। আচ্ছা এবার আসেন, ক্রয় মূল্য দেওয়া আছে, আপনারা সবাই এগুলো নোট করে নেন। আনসার চেয়েছে হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে কি হবে? তাহলে ক্রয় মূল্য যদি 25% হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 25 যোগ প্রক্রিয়া 100 যোগ 25 গুণ 100। ওকে ফাইন, আমি 4-5টা করে দিতে আপনার সুবিধা হয়। আচ্ছা, ক্রয় মূল্য 33.33, তাহলে হলে কত হবে? 33.33/100 প্লাস 33.33 গুণ হচ্ছে 100। ওকে ফাইন, পারবেন না ভাইয়া এভাবে? অবশ্যই পারতে হবে। এরপর না বলেন আর কি বলবো ভাইয়া? পেইড বাজার কিন্তু বইটা দিবেন কবে? পেজে নক দিন, ওরা বলে দেবে কবে দেবে।
ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে বুঝতে পারছেন এতটুকু ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, এবার আমাকে এটা বলেন তো, যদি ক্রয় মূল্য থাকে 75%, তাহলে কি করবেন? জাস্ট সিম্পল প্রসেস, 75 বাই হচ্ছে 100, ক্রয় মূল্য মানে যোগ করে যোগ 75 গুণ হচ্ছে 100। ক্লিয়ার? যা হবে অ্যান্সার শেষ। ক্লিয়ার? ভার্সিটি অ্যাডমিশনে যাবেন, এগুলো কাটাকাটি করে শিখাবো, আর যখন আমি এইচএসসিতে আছেন ক্যালকুলেটর মারবেন, শেষ। ওকে ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, একটা সূত্র দিয়ে সব ইনশাআল্লাহ ক্লিয়ার, ঠিক আছে? ওকে 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 ওকে। আচ্ছা, আমি একটু কথা আপনাকে বলে দিই। আচ্ছা শুনেন, এই ক্রয় মূল্য আর একটা হচ্ছে ক্রয় হার, এই নামগুলো লিখে নেন, বিপদে পড়বেন আনালে। ক্রয় মূল্য আর একটা হচ্ছে মার্ক আপ, মার্ক আপ। ওকে, দ্রুত লিখেন, জাস্ট আল্লাহ রে দ্রুত লিখেন না রে, তাড়াতাড়ি প্লিজ প্লিজ প্লিজ। মার্ক আপ, এই বিক্রয় মূল্যর একটা হচ্ছে প্রান্তিক মূল্য, দ্রুত লিখেন দ্রুত লিখেন, প্রান্তিক মূল্য, প্রান্তিক মূল্য। এই বিক্রয় মূল্য আর একটা হচ্ছে মার্জিন, মার্জিন মার্জিন। এই নামগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ? যখন স্যার একটু বাটপারি করে, স্যার ভার্সিটি অ্যাডমিশন স্টুডেন্ট হইলে এগুলো দিবে। ওকে ভাইয়া, অ্যাডমিশনের বুকে ঢেকে শিখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, ক্লিয়ার। বিলাসী বলছো ভাইয়া কি খবর? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, ভালো আছেন আপনি? ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তো এই নামগুলো কেন শিখবেন? যদি স্যার প্রশ্ন করেন, যিনি প্রশ্ন করেন, যদি ভার্সিটি অ্যাডমিশন ভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, তখন এই নামগুলো মারবেন আপনি, আপনি তখন বোর্ড পরীক্ষা দিতে যে আগে থাকবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এইগুলো SW করবেন, করে আপনি জানাবেন আমাকে, হ্যাঁ? মানে আমাদের গ্রুপে পোস্ট করবেন, অ্যাকাউন্টিং লাভার্স গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ। এতদিনে এইগুলো অনেক প্রবলেম ছিল, এখন ক্লিয়ার, মাশাআল্লাহ। ভাইয়া আপনি অনেক স্পিডে বোঝান, দয়া করে নাজমুল স্যারের গতিতে পড়ান। ভাইয়া আমি অ্যাডমিশনের স্যার, তো এই জন্য আমার একটু গতি বেশি। আমার ওই যে আপনাকে তো এইচএসসির পর্যন্ত না, আমাকে আপনার, আমি বেসিক্যালি এইচএসসি পড়াই একটা কারণে, শুধুমাত্র তোমাদেরকে বাঁচানোর জন্য। বাট আমি ভার্সিটি অ্যাডমিশন নিয়ে জন্ম হয়েছি, আমার জীবনে শুরুই ভার্সিটি অ্যাডমিশন দিয়ে, তো এই জন্য একটু ফোর্স বেশি। আর ভার্সিটি অ্যাডমিশনের টিচারদের একটু হিট থাকে বেশি, শরীরের ব্যাপারটাই আলাদা থাকে, বুঝছো কিনা? কারণ এনার্জি বেশি লাগে আর কি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। ক্রয় মূল্যের ভিন্ন নাম, আরেকটা নাম হচ্ছে ক্রয় হার, আরেকটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আরেকটা হচ্ছে মার্কআপ, আরেকটা হচ্ছে ক্রয় হার। ওকে, ক্রয় মূল্য, ক্রয় হার, মার্কআপ, আরেকটা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্য আরেকটা প্রান্তিক মূল্য, মার্জিন মূল্য, বিক্রয় হার, মার্জিন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। বিলাসী বলছো যত গতি তত ক্ষতি। আচ্ছা সমস্যা নেই, আমি এসব কথায় কান দিব না, কারণ পোলাপান কিছুই আসে মজা নেওয়ার জন্য, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এরকমই। ভার্সিটি অ্যাডমিশনে যাও, ক্লাস করো, ভাইয়াদের স্পিড দেখলেই বুঝবা যে গতি কেমন থাকে। নিট মুনাফা চেয়েছে, ওকে? এই কোশ্চেনটা নিট মুনাফা চেয়েছে। আসো আমরা নিট মুনাফায় চলে যাব। সো এইখান থেকে আমরা নিট মুনাফাটা বের করব। আমরা প্রথমত এখানে বিক্রয় মূল্য বের করছিলাম, রাইট ভাইয়া? ওকে ফাইন, আমরা বিক্রয় মূল্য বের করছিলাম কত? 7,50,000। আচ্ছা দেখো, তাহলে নিট মুনাফা চেয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো ভাইয়া, পরিচালন ব্যয় আছে, এতটুকু বুঝছো? আচ্ছা ওকে ফাইন। দেখো তো তোমরা নিজেরা কি আগে অ্যান্সারটা করতে পারবা যে নিট মুনাফা কত? তো নিজেরা পারবা? নিট মুনাফা কত, এটা করতে পারবা? বলো, পারবা? এখন এই প্রশ্নের অ্যান্সারটা কি তোমরা পারবা কিনা এটা বলো আমাকে। পারবা এটা অ্যান্সার করতে? একটা টুইস্ট আছে এখানে, কি জানো? একটা টুইস্ট আছে। ওকে, একটা টুইস্ট আছে কিন্তু এই প্রশ্নে। একটা টুইস্ট কি জানো? ওকে ফাইন, টুইস্টটা কি ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে, না অনেকে ভুল অ্যান্সার করছো, প্লিজ ভুল অ্যান্সার করা যাবে না, প্লিজ 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 ভুল অ্যান্সার করা যাবে না প্লিজ। আচ্ছা টুইস্টটা হচ্ছে, খেয়াল করো, অনেক গুরুত্বপূর্ণ একটা টুইস্ট। ধরতে পারলে সোজা, না ধরতে পারলে কঠিন। আচ্ছা দেখো, আমরা কি জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি? মুনাফা, রাইট? রাইট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ? মানে না ধরতে পারলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? ওকে দেখো, সবাই মন দিয়ে খেয়াল করো। এখন বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্য বাদ দিলে মুনাফা হয়, দেখো তো ভাইয়া, আর এই মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বাদ দিই, আমার খরচগুলো বাদ দিই, আমি কি ভাইয়া পাবো? নিশ্চয় পাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি সব সূত্র, এই অঙ্কে আমি একটা হিডেন মুনাফা পেয়েছিলাম। হিডেন মুনাফা মনে আছে? একটা মুনাফা বের করেছিলাম আমি, মনে আছে কিনা? কারণ আমি কিন্তু সব সূত্র করবো না, একটা মুনাফা বের করবো। পেয়েছিলাম, এই যে একটা পার্সেন্টেজ করে পেয়েছিলাম, তার ছিল 1.5 লাখ টাকা হিডেন মুনাফা, আমি জাস্ট বের করছিলাম। ওকে ফাইন, সেখান থেকে আমি ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় কত? 55,000 বাদ দিব। মূলধনের সুদ কত? 20,000 বাদ দিব। আমার অ্যান্সার শেষ। আমার দরকার আছে সূত্র মুখস্থ করার? আমার কোনো দরকার নাই, ঠিক আছে ভাইয়া? ওকে ক্লিয়ার। আমি টোটাল ব্যয়টা বাদ দিব, কারণ বিক্রয় আমার মুনাফা থেকে, মোট মুনাফা থেকে ব্যয়গুলো বাদ দিলে আমি
ভাইয়া কি পাবো? নিট মুনাফা, কারণ আমার কোনো আয় নেই। তাহলে 55 আর 20 75, তাহলে 75 বাদ দেওয়া থাকে কত? তাহলে 75 বাদ দিলে আরো 75 থাকে। ক্লিয়ার ভাইয়া? অ্যান্সার 75। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার 75। ক্লিয়ার 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 ভাইয়া? ওকে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে, দেখো তাহলে আমি কেমনে বুঝলাম? কারণ আমার মুনাফা ছিল, তার থেকে আমি মোট মুনাফা আমি এর আগে ম্যাথ ক্রস থ্রুতে বের করছিলাম, তার থেকে দূরে ব্যয় বাদ দিয়ে শেষ। তো আমার দরকার আছে আমার এরকম করে সূত্র মুখস্থ করা? আমার কোনো দরকার নেই। বিক্রয়, বিক্রিত পণ্য, এগুলো লেখার কোনো দরকার আমার ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আসো, এখন বলা আছে এখানে সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য এত টাকা। আগে আমাকে এটা দেখতে হবে কি চেয়েছে, আর্থিক অবস্থায় সমাপনী মজুদ পণ্য কত টাকা দেখাতে হবে। ওকে ফাইন, খুব ভালো কথা। 1.5 লাখ টাকা সমাপনী মজুদ, বাজার মূল্য এত টাকা, তো আমার কমটা দেখাবো। ফাইন। উক্ত মজুদের 6,000 টাকা মূল্যে আগুনে বিনষ্ট হয়েছে। ফাইন। বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়েছে 50%, খুব ভালো কথা। সমাপনী মজুদ পণ্যের মধ্যে 4,000 টাকা একটা অব্যবহৃত মনিহারি রয়ে গেছে। আচ্ছা, অনেক ভালো কথা, কোনো প্যারা নেই, আমরা এখন সূত্রের সমাধান করব। দেখো, প্রথম কথা হচ্ছে আমার 1.5 লাখ টাকা সমাপনী মজুদ। ওকে, এখানে কোনো সন্দেহ নেই। এখান থেকে আমার পুড়ছে কত? ভাইয়া আমার পুড়ছে হচ্ছে 6,000, যেটা পুড়ে গেছে মানে চলে গেছে, বাদ দাও 6, থাকে 1,44,000। আচ্ছা, এখান থেকে এই সমাপনী মজুদের মধ্যে 4,000 টাকার অব্যবহৃত মনিহারি, তার মানে সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমার 1,44,000, ওর মধ্যে 4,000 টাকা মনিহারি, এই বেটাটা বাদ যাবে, কারণ সমাপনী মজুদের মধ্যে অন্য জিনিস কেন থাকবে? সো বাদ দিলে আমার নিট থাকে 1,40,000। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু লিখে নিব, সমাপনী মজুদের মধ্যে যা কিছু থাকবে আমরা চোখ বন্ধ করে বাদ দিব। মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। ভাইয়া মাথায় রাখবা, মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। ক্লিয়ার? ওকে, উত্তোলনের সুদ হচ্ছে অপরিচালন আয়, মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। ঠিক আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে বুঝলাম আমরা সমাপনী মজুদের মধ্যে যা যা থাকবে তা বাদ দিব। যেমন তুমি ভালো করে খেয়াল করো, ব্যাপারটা খুব সিম্পল। তোমার মনের মধ্যে যত 20 আছে তুমি এগুলা বের করে দিবা, মানে সমাপনী মজুদের মধ্যে যত 20 আছে সেগুলাকে বের করে দিতে হবে। সেই 20গুলা কি? আগুনে বিনষ্ট পণ্য হতে পারে, মনিহারি হতে পারে, অন্য আদার্স যে কোনো কিছু। চলতি বছরে আগুনে বিনষ্ট পণ্য বাবদ কত টাকা দেখানো হবে? আচ্ছা, খুব ভালো কথা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো তো ভাইয়া, আগুনে পুড়ছে কত? আগুনে পুড়ছে 6,000 টাকা, এর মধ্যে 50% তুমি ক্ষতিপূরণ পাবা। তাহলে 6,000 টাকার উপরে 50% করলে কত হয়? 50% মানে অর্ধেক, অর্ধেক বাদ দিলে বাকি থাকে 3,000। তাহলে 3,000 টাকা তোমার এখনো আগুনে পুড়া রয়ে গেছে। তোমার আগুনে পুড়ছে 6,000 টাকার পণ্য, তার 50% তুমি আবার ব্যাক পাচ্ছ বিমার কাছ থেকে। তো বাকি 50% এখনো আগুনে পুড়ে ছাই হয়ে চলে গেছে, তোমার ক্ষতি হয়েছে। যতটুকু তোমার ক্ষতি হয়েছে অতটুকু তোমার আয় বিবরণীতে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে 3,000 টাকা আয় বিবরণী, বাকি 3,000-এর নাম কি? বীমা দাবি। কি ভাইয়া? বীমা দাবি। ওকে ফাইন, বাকি 3,000 নাম কি? বীমা দাবি। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে, আল্লাহ। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসেন, তাহলে আমরা এতটুকু বুঝলাম সমাপনী মজুদের এবং বিক্রিত আগুনে পোড়াটা ক্লিয়ার। আচ্ছা, স্থায়ী সম্পত্তির পরিমাণ হচ্ছে 60,000 টাকা, মোট দায় 50, মালিকানা সত্ত্ব এত টাকা। ওকে ফাইন। চলতি সম্পত্তির পরিমাণ কত? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং মজার একটা কোশ্চেন, যদি আপনি মন দিয়ে বুঝেন ইনশাল্লাহ আপনার কোথাও ঘাটতি হবে না। আমরা সবাই জানি এ সমান সমান এল প্লাস ওই, রাইট? রাইট। আচ্ছা, এটা মানে কি আমরা সবাই জানি? মোট সম্পদ, রাইট? রাইট। ওকে ভাইয়া, রাইট। আর এটা না মানে কি? বহিদায়। এটা মানে কি? অন্তদায়। এক কথায় এই দুটা মানে হচ্ছে মোট দায়, রাইট? রাইট। তার মানে এ মানে কি? মোট সম্পদ, এল আর ওই মানে হচ্ছে মোট দায়। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার। এই মোট সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ কত? 60,000 টাকা, রাইট? রাইট। মোট দায় কত ভাইয়া? দায় আছে কত? 50,000। ওকে, মালিকানা সত্ত্ব কত আছে? এটা কত রে? 90,000। দিলাম 90,000। ওকে, এখন আমাকে এতটুকু বলো, এই পাশে কত? 50 আর 90। 50 আর 90 যোগ করলে কত হয় ভাই? 1,40,000। তাহলে এই পাশে 1,40,000, আমার এই পাশে কত হতে হবে? 1,40,000 হতে হবে। বাট আমার শর্ট কত আছে? শর্ট হচ্ছে আমার 80,000।
60,000 আছে, 80,000 শর্ট। দিস ইজ দ্য পয়েন্ট, চলতি সম্পদ। ও ভাই এই কোনো তো আমার স্থায়ী সম্পত্তি এই 60,000 আছে, তাহলে বাকি যে 60,000 শর্ট পড়ছে এটার নামই চলতি সম্পদ, বাকি যে 80,000 শর্ট পড়ছে এটার নামই চলতি সম্পদ। ক্লিয়ার? বিমা দাবি চলতি সম্পদ। জি, শাহরিয়ার ফাইম ইমন বলছো, ব্লাসি আমি তোমার সেই মৃত্যুঞ্জয়। শাহরিয়ার ইমন, তোমার আব্বা আম্মু কি তোমাকে এগুলো শিখাইছে যে ক্লাস যখন স্যার পড়াবে ক্লাসের মধ্যে যখন কোনো মেয়েকে এভাবে টিস করবা, ভদ্রতা শিখায়নি? নাকি তোমার বাড়ি মা বোন নেই ভাইয়া, কোনটা? ফোলাফান পড়তে আসছে। আহমেদ কাউসার, তুমি বলছো যে ভাইয়া মূলধনের সুদ অপরিচালন ব্যয় হলে পরিচালন ব্যয় দেখালেন কেন? ভাইয়া আমি পরিচালন ব্যয় দেখাইনি, আমি বাংলা ভাষায় আমি এমসিকিউ করতেছি, সব খরচ বাদ দিছি। ওখানে আমি কি লিখে দিব পরিচালন ব্যয় একটা অপরিচালন? না ভাই, আমি জাস্ট এক কথায় নিট মুনাফা বের করতে কিন্তু সব খরচ বাদ যাবে, তাই না ভাই? আমি টোটালি খরচ বাদ দিছি, শেষ, সহজে করেছি তোমাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি জাস্ট বাদ দিছি, ঠিক আছে? ওকে, এবার আসো। এখন প্রশ্ন হচ্ছে, এইটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 90% স্টুডেন্ট এখানে ভুল করে। রেয়ামিলে বিমা প্রিমিয়াম, আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ। বিমা প্রিমিয়াম একটা খরচ, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যেটা প্রতি কিসে দিতে হয়, মাসে বা বাৎসরিক দিতে হয়, প্রতি বাৎসরিক বা প্রতি মাসে দিতে হয়। এটা জাস্ট বিমা কোম্পানির সাথে একটা চুক্তি থাকে। ওকে ফাইন। সমন্বয়ে বলা হয়েছিল প্রত্যেক বছরের 31 মার্চ। 31 মার্চ মানে কি 3 মাস থাকে এক্সট্রা। বাৎসরিক ভিত্তিতে বিমা প্রদান, আয় বিবরণীতে বিমা প্রিমিয়াম কত টাকা হবে? ফাইন, 24,000 টাকা তুমি বিমা করো। ভালো করে মন দিয়ে শুনতে হবে ভাইয়া। হ্যাঁ, ওকে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, তুমি না বুঝলে আসলে ফল করবা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন, সবাই খেয়াল করো। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2400 টাকা, তাই না ভাইয়া? জি, 2400 টাকা হচ্ছে তোমার বিমা দাও তুমি। সমন্বয়ে বলা ছিল প্রত্যেক বছরের 31 মার্চ তারিখে তুমি বিমা দাও। ওকে ফাইন, ভালো কথা। আয় বিবরণীতে বিমা কত টাকা? ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে ফাইন, আসো বলো আমাকে, তোমরা নিজের আগে অ্যান্সার করো। একজন বলছো ছাদিয়া মোট দায়ের মধ্যে মালিকানা সত্ত্ব তো অন্তর্ভুক্ত আছে ভাইয়া। আপু এখানে ওরা মোট দায় বলতে ওরা বহিদায়কে মেনশন করে ফেলছে, এটা বহিদায় হওয়ার কথা ছিল। কিন্তু বোন আমি কেমনে বুঝলাম, তুমি কেমনে বুঝবা? কারণ এখানে বোন দেখো তুমি মালিকানা সত্ত্ব আলাদা দেওয়া আছে, তার মানে ওরা মালিকানা সত্ত্বও আলাদা মেনশন করছে, মোট দায়টাকে দেখাইছে। মানে বোন হ্যাসালের কিছু নেই, বাট বিভিন্ন স্যারের কোশ্চেন বিভিন্ন রকম হয়। বাট টোটাল মোট দায় বলতে বহি অন্তকে আমরা বুঝবো। ভাই প্রশ্ন করার সময় সবাই অ্যানালগ আর ডিজিটাল দেখে না, আমেরিকান আর সনাতন দেখে না, স্যারের ইচ্ছায় প্রশ্ন করে দেয়। বাট আলাদাভাবে মালিকানা দেওয়া থাকলে তুমি আলাদা করে বসাবা, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা কি ক্লিয়ার ভাইয়া? বলো, অ্যান্সার করো। ক্লিয়ার? ওকে ফাইন 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 ওকে 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 আচ্ছা ওকে, অনেকে অ্যান্সার করতেছো প্রত্যেক মাস হিসাব করে, অনেকে অনেক রকম অ্যান্সার করবা, এটা স্বাভাবিক ব্যাপার, আমি জানি। ওকে ফাইন। স্যার কি নিচে অ্যান্সার দেওয়া আছে? নিচে অ্যান্সার বোন এইগুলা প্লিজ হিসাব করবেন না বোন, আপনার কাছে আমার অনুরোধ। বাট মাথায় রাখবেন এইগুলা দেখবেন না, এসব দেখে কি বুঝেন? দেখে কোনো লাভ আছে বলেন? এইগুলো দেখে না আপনাদের আরও ক্ষতি, বুঝছেন? এগুলো দেখবেন না প্লিজ, প্লিজ এগুলো দেখবেন না। ওকে আচ্ছা, কথা হচ্ছে এখানে বিমা প্রিমিয়াম চেয়েছে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভালো করে বুঝুন তো। বিমা প্রিমিয়াম প্রশ্ন দেওয়াই আছে এত টাকা। সমন্বয়ে কি বলেছে? মার্চের 21 তারিখ যাই বলো, কোশ্চেনটা খুব ইজি। বলেছে বিমা প্রিমিয়াম কত টাকা, বছরে বিমা পরিমাণ কত টাকা দেখাতে হয়। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করেন তো, খুব ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ দিয়ে বুঝবেন, খুব মন দিয়ে খেয়াল করেন। এই অঙ্কটায় বিমা প্রিমিয়াম দেওয়াই আছে, তাহলে আমার যখন বিমা প্রিমিয়াম দেওয়াই আছে, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, এই অঙ্কেটায় কি আছে? 31 মাস। মনে করেন আপনি 2020 সাল, 2021 সাল,
2021 সাল, 2022 সাল, 2023 সাল, এই 3টা সাল আপনাকে দিলাম। আপনি 2021 সালে যে বীমাটা দিয়েছেন 31 মার্চ, তার মানে আপনি খুব ভালো করে খেয়াল করেন, 2021 সালে যে বীমাটা দিয়েছেন সেখানে 3 মাস অগ্রিম দিয়েছেন, রাইট? কেন অগ্রিম দিয়েছেন ভাইয়া? খুব ভালো করে বুঝবেন আমার কথাটা প্লিজ। আপনি 2020 সালে বীমা দিস, 21 সাল, 22 সাল, 23 সাল, 3টা বছর বীমা দিচ্ছেন। তাহলে প্রতি বছরে 31 মার্চ মানে সামনে মাস কভার হয়ে যাচ্ছে। তার মানে 2021 সালে যে বীমাটা দিয়েছেন এটাও 3 মাস অগ্রিম দিয়েছেন, আবার 2022 সালে যেটা দিয়েছেন এটাও কি করেছেন 3 মাস অগ্রিম দিয়েছেন। 23 সালেও দিবেন, 23 সাল তো এখনো শেষ হয়নি, বাদ দিলাম। তার মানে আপনি গত বছরেরটাও আপনি 3 মাস অগ্রিম দিয়েছেন, আর রানিং বছরেরটাও 3 মাস অগ্রিম দিয়েছেন। মানে আপনি যত বীমা দেবেন তত 3 মাস অগ্রিম দিয়ে যাবেন। কেন? মার্চ মাস বলেছে, ভালো করে শুনবেন, মার্চ মাস বলেছে। কারণ প্রতি বছরই আপনি মার্চ মাস পর্যন্ত বীমা দেন, তার মানে আপনার বীমার হিসাবটা প্রতি বছরে 3 মাস করে করে অ্যাডভান্স দিয়ে যান। তার মানে এইটার নাম কি? বিগত অগ্রিম। কেন বিগত অগ্রিম? কেন? কারণ গত বছর আপনি ধরেন এই বছর হিসাব করতেছেন, তাহলে এইটার নাম কি? এই বছরে যখন হিসাব করতেছেন এটা চলতি অগ্রিম। ওকে ফাইন, এটা চলতি অগ্রিম আর এটা বিগত অগ্রিম। এই বুঝছেন? ক্লিয়ার? এখন আপনি বলছেন 3 মাস কেন? কারণ মার্চের 31 মানে কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 31 মানে 3 মাস আপনি অগ্রিম দিয়ে যাচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে বিগত অগ্রিম আবার চলতি অগ্রিম। খুব ভালো করে মাথায় রাখবেন, আজকে শিখে যান, চলতি অগ্রিম বিয়োগ হয়, বিগত অগ্রিম যোগ হয়। ক্লিয়ার? চলতি অগ্রিম যোগ হয়, চলতি অগ্রিম বিয়োগ হয়, বিগত অগ্রিম যোগ হয়। কেন কেন পরে শেখাবো। তাহলে আলটিমেটলি একটা অগ্রিম কি হচ্ছে? বিয়োগ হচ্ছে, আর একটা অগ্রিম যোগ হচ্ছে। আলটিমেটলি কোনো অগ্রিমই থাকছে না। কোনো অগ্রিমই থাকছে না। তাহলে কি হবে? যেই প্রিমিয়াম সেই অ্যান্সার। কই যেই প্রিমিয়াম সেই অ্যান্সার। কারণ অগ্রিম একবার বিয়োগ হচ্ছে, অগ্রিম যোগ হচ্ছে, দেয়ার ইজ নো অগ্রিম। দিস ইজ দ্য অ্যান্সার। এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো জটিল নেই, মানে এটাই মজার ব্যাপার। ওকে, এটা মানে এটাই মজার ব্যাপার। তার মানে বুঝতে পারছেন, কোনো অগ্রিম এখানে নেই, যেটাই প্রিমিয়াম এটাই আমার অ্যান্সার। কারণ প্রতি বছরে আমি কি করতেছি? অগ্রিম দিয়ে যাচ্ছি। তাহলে বিগত বছর অগ্রিম দিচ্ছি, চলতি বছর অগ্রিম দিচ্ছি, চলতি অগ্রিম বিয়োগ বিগত অগ্রিম যোগ, আলটিমেটলি প্লাস মাইনাস জিরো, কোনো অগ্রিমই নাই। আলটিমেটলি আমার অ্যান্সার ওইটাই, শেষ। ওকে ফাইন, ক্লিয়ার? এটা হচ্ছে মজার ব্যাপার। আচ্ছা, প্যারা নেই। হ্যাঁ, ওকে, এবার আসেন আর্থিক বিবরণী তথ্য সরবরাহ। আর্থিক বিবরণী কি দেয় আপনাকে? আর্থিক বিবরণী কি দেয় বলেন তো আমাকে একটু কাইন্ডলি। এটা আপনারা সবাই পারবেন অবশ্যই। ওকে বলেন, আর্থিক বিবরণী কি দেয়? আমার মাথা দেয় নাকি মুন্ডু দেয়? 3 মাস কেন ভাইয়া? মার্চ বলে 3 মাস হয়েছে। আর্থিক বিবরণী কি দেয়? মাথা দেয় মুন্ডু দেয়? আর্থিক বিবরণী কি দেয়? আর্থিক ফলাফল দেয়, আর্থিক অবস্থা, নগদ প্রবাহ। বলেন আমাকে কোনটা দেয়, এটা আপনারা বলেন। ওকে ফাইন, আর একবার বলবো, মনে রাখবা প্রিমিয়াম যখন মার্চের অগ্রিম কথা বলেছে মানে বিগত বছর অগ্রিম, চলতি অগ্রিম, প্রতিটা বছর অগ্রিম হয়। তাহলে বিগত অগ্রিম যোগ চলতি অগ্রিম বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে জিরো, তাহলে ওখানে অগ্রিমই থাকছে না। তাহলে মূল যে প্রিমিয়াম এটাই আমার প্রিমিয়াম, মানে মূল প্রিমিয়ামটাই আমার বছর শেষে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, বুঝলামই না, এত অ্যাটেনশন দিলাম। কোনো টেনশন নাই ভাই, যেটা বিমা প্রিমিয়াম যেটাই থাকবে ওইটাই প্রিমিয়ামে অ্যান্সার হবে, ঠিক আছে? কোনো অগ্রিম টগ্রিম না চাইলে ওইটাই আমার প্রিমিয়াম হিসেবে অ্যান্সার হবে। বলো এটা কোন অ্যান্সার হবে? আচ্ছা শুনো, এটা অনেক স্টুডেন্ট যারা অ্যান্সার করবা সঠিক অ্যান্সার, যারা সঠিক অ্যান্সার করো, কে পারা বলো? সমন্বয়টা বুঝতে প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেম নেই সাদিয়া, ওরা তুমি অত বেশি বুঝলে সমস্যা বোন। আমি বলেছি বিমা প্রিমিয়াম যা থাকবে এটাই আমার অ্যান্সার, ওটাই প্রিমিয়াম হিসেবে অ্যান্সার দেখাবা, শেষ। সমন্বয় বোঝার কিছু নেই, সমন্বয় ফাও বুঝালাম। ওকে আচ্ছা, এই কোশ্চেনটা যারা যারা সঠিক উত্তর দিবা তারা সবাই 1 নম্বর হয় দেখে বলছো, 2 নম্বরে ঠাটা মুখস্থ করে বলছো। ওকে ক্লিয়ার? তার মধ্যে 99% দেখে বলছো অ্যান্সার। রাগ করো না, বাস্তব কথা এটাই। ও জাহিদ ভাই জানে, ওগুলো শিখে আসছে, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা যারা সঠিক অ্যান্সার দিবা তার 99% দেখে দেখে উত্তর বলছো। তো তুমি হচ্ছে বাটপার। স্যার কেন বাটপার যে দেখে বলছো? কারণ তোমাকে আমি এই রাত্রের বেলা কষ্ট করে দেখে দেখে অ্যান্সার শিখাই তোমার নাম অ্যানাউন্সমেন্ট করবো, ওই জাহিদ হাসান আমি না, ওই শিক্ষা আমি তোমাকে দিতে আসিনি। যারা ঠাটা মুখস্থ করে বলছো তারাও একটু হাততালি পাবো, কোনো সমস্যা নেই। বাট
তুমি ঠাটা মুখস্থ করে যদি এটার অ্যান্সার করে থাকো তুমি একটু আগে আসো সবার থেকে, বাট যারা দেখে দেখে অ্যান্সার করছো তুমি একটা বাটপার, এই বাটপার এগুলো বাদ দাও, ছাড়ো, ছেড়ে দিয়ে পড়ার মতো শিখো, মাইন্ড করো না, তুই তোমার গায়ে লেগে যায়। থ্যাংক ইউ সো মাচ। আসো দেলোয়ার হোসেন, এই ভাই কি অবস্থা, কেমন আছেন ভাই? আচ্ছা এখন কথা হচ্ছে আর্থিক বিবরণী কি, আমাকে এতটুকু বলো, আর্থিক বিবরণী আর হচ্ছে আর্থিক অবস্থা এটা কি এক কিনা বলো আমাকে। প্রশ্ন হচ্ছে এইগুলো একটু বেসিক শিখতে হবে, ঠিক আছে? ওকে, খুব মন দিয়ে খেয়াল করো, খুব মন দিয়ে করো, মন দিয়ে খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো। প্রশ্ন এক না, লিখো নাও হিসাব বিজ্ঞানের IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সঠিক অ্যান্সার হচ্ছে এটা। স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্থিক বিবরণী ধাপ হচ্ছে 5টি। আমি আমার প্রতি এত কথা বলি সবাই আমার উপর রাগ করবে, কিন্তু বাস্তবতা এরকমই। আর্থিক ধাপ কয়টি? 5টি। ওকে ফাইন। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 01 অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী ধাপ হচ্ছে 5টি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আর্থিক ফলাফল বা বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তার নম্বরে 2 নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। সেখানে 3 নম্বরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ওকে, 4 নম্বরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। 5 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় টিকা, প্রয়োজনীয় কি? টিকা, প্রয়োজনীয় টিকা। টিকা বলতে ছোটবেলা যে টিকা নিছো ওই টিকা না, হ্যাঁ, পদটিকা, ফুটনোট যাকে বলা হয়। বেসিক কনসেপ্ট হচ্ছে এখানে আমি বলতে চাচ্ছি এই 5টা ধাপ আছে, এই 5টার মধ্যে বিশদায় বিবরণী, যারা একটা হচ্ছে আর্থিক ফলাফল। দেখো তো ধাপ কয়টি, যা এটাও আছে, এটাও আছে, এটাও আছে, আরও আছে মালিকানা সত্ত্ব, এটাও আছে। এই 5টির মধ্যে যে কোনো তিনটি এখানে ফিল আপ করছে, 3টা অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। এখন শুনো, এখান থেকে ইন্টারেস্টিং কিছু শিখে যাও। ইন্টারেস্টিং কিছু আছে, খুব মন দিয়ে খেয়াল করবা, খুব গুরুত্বপূর্ণ। এই যে আর্থিক অবস্থার বিবরণী, এইটা প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান অনুযায়ী, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুযায়ী। হিসাব বিজ্ঞানের কোন ধারণা? চলমান প্রতিষ্ঠান। বাকি থাকলো কি কি? বিশদায় বিবরণী, নগদ প্রবাহ, এইটা। এই 3টা প্রস্তুত করা হয়েছে হিসাবকাল ধারণা অনুযায়ী। এগুলা পরীক্ষায় আসবে, হ্যাঁ, হিসাবকাল ধারণা অনুযায়ী। ওকে, হিসাবকাল ধারণা অনুযায়ী। আর এইটা প্রস্তুত করা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি। ওকে ফাইন, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, ঠিক আছে? এগুলো নোট করে নাও। ওকে ভাইয়া, নোটগুলো একটা আলাদা পেজে দেন, আমার খাইয়ে কাজ নেই, আলাদা পেজে দেবেন, তুমি পারলে এই জায়গায় করে নাও, ঠিক আছে? তাহারিয়া মাহমুদা বলছে নাজমুল স্যার 2 দিন আগে পড়াইছে, আলহামদুলিল্লাহ। তো পড়ায় তো সবাই অ্যান্সার করতে পারলি না, স্যার এত আগে পড়াচ্ছে তাও তো অ্যান্সার করতে পারলি না, অনেকে তো পারিস নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হাসিস না, হাসিস না, কষ্ট করে ক্লাস করতেছিস, হাসিস না, বুঝলি? হাসিস না, ক্লাস কর, মন দিয়ে ক্লাস কর, উপকার হবে, ঠিক আছে? হাসিস না, রাত্রেবেলা কম কষ্ট করে ক্লাস করতিস না। তো এই দেখতেছিস, আর অ্যাডমিশনে আসলে যখন আমাদের কাছে ভর্তি হতো তখন তো মরে যাবে ক্লাস করতে করতে। অ্যাডমিশনের প্যারা আরও বেশি, ঠিক আছে? চান্স পায় তো সোজারা ভাই। ভার্সিটি যারা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় 5 নম্বর আছে পদটিকা, প্রয়োজনীয় টিকা। এই এগুলো লেখ। যারা বলে ভার্সিটি চান্স পা সোজা, তুমি হবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি হবা রাবিয়ান। আরে ভাই, আমাকে একটা কথা বলতো, এতই যদি সোজা হতো রে ভাই, তাহলে কেন হাড় ভাঙ্গা পরিশ্রম করে মানুষ হেরে যায়? তোরা মনে রাখিস, ভার্সিটির প্রস্তুতি কখনোই সোজা হয় না, এটা ভালো করে শোন। বিশ্ববিদ্যালয় প্রস্তুতি, চাকরির প্রস্তুতি, এই যে ভর্তি যুদ্ধে, এগুলো কখনোই সোজা হয় না। এগুলো শুধুমাত্র মুখে সোজা হয় আর মোটিভেশনের সময় সোজা হয়। যে সোজাভাবে নিবি সে মরবি, সে কখনোই চান্স পাবি না। এগুলো তুখর লেভেলে পরিশ্রম করতে হয়, শুধু পরিশ্রম না, ভাগ্য থাকা লাগে। আর যারা বলবে, যে বলবে সোজা, সে মিথ্যা কথা বলবে, ঢা মিথ্যা কথা বলবে, বাংলা ভাষায় বলি। তো মনে রাখবি যে সোজাই হতো তাহলে সবাই চান্স পেত, যদি সোজাই হতো তাহলে গোল্ডেন A+ পায় স্টুডেন্ট হারাই যেত না। তো ভার্সিটির প্রস্তুতি, চাকরির প্রস্তুতি, বিভিন্ন প্রতিযোগিতামূলক কখনোই সোজা হয় না। প্রশ্ন না পাইলে, প্রশ্ন যখন পাবি তখন সোজা, এটা মাথায় রাখবি, ঠিক আছে? যখন প্রশ্ন পাবি তখন হচ্ছে এগুলো সোজা। ক্লাস পড়লে বাড়িতে পড়া লাগবে না, ক্লিয়ার? ওকে, চলমানের সাথে নিজে কি লাগছে? চলমানের সাথে এইগুলো না বুঝলে হয়? চলমান প্রতিষ্ঠানের ধারণা এটা, হ্যাঁ, হিসাবকাল ধারণা, পূর্ণ প্রকাশ। ওকে ফাইন। আচ্ছা, এবার শুনুন, আমাকে খুব ভালো করে খেয়াল করেন। আমি 1 2 3 বলবো, আপনি জাস্ট লেট করবেন। ওকে,
কি জানি বলছিস অ্যাডমিশন সোজা চান্দু অ্যাডমিশন সোজা না হাস্যকর অ্যাডমিশন সোজা আচ্ছা ঠিক আছে ভাই তোর জন্য সোজা 1 2 3 আমি মুছে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অ্যাডমিশন সোজা অ্যাডমিশন একবার দে তারপরে বুঝবি সোজা কিনা ঠিক আছে ব্যর্থতার গল্প নামে কিছু সেশন আছে আমাদের এখানে দেখবে সোজা কিনা 0.25 এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়েছিল 95% মার্ক পেয়েছে সে সবগুলোই অ্যাকাউন্টিংয়ে 12-র মধ্যে 11 ইংলিশে 12-র মধ্যে 8 ম্যানেজমেন্টে হচ্ছে 12-র মধ্যে 11 এরকম করে মার্ক 0.25 এর জন্য ইংলিশে ফেল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মিস এগুলো তোরা এখন বুঝবি না তোরা এখন ভাবি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়টা ভিডিও দেখিস মানে ভাবিস তুই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হয়ে গেছিস এত সোজা না ভাই এত সোজা না ব্যাপারটা কঠিন আছে বুঝলি কি বলছি ব্যাপারটা সোজা না যত সহজ ভাবতেছিস হ্যাঁ এই একটা অধ্যায়ের এমসিকিউ সলভ করতে তার না কানি সুবানি খাচ্ছিস এই একটা অধ্যায় থেকে ভার্সিটি টেলিভিশন একটা এমসিকিউ আসে কিনা তাও সন্দেহ মানে ভার্সিটি দেবে কিনা তাও সন্দেহ আবার এমন এমসিকিউ দেবে যা তুই সলভ করতে গেলে 5 মিনিট লাগবে তোর তো ব্যাপারটা হচ্ছে এত সোজা না যত সোজা আমরা মুখে বলি বাস্তবে ভাই এইচএসসি তাই তুই না কানি সুবানি খাচ্ছিস সেখানে বিশ্ববিদ্যালয় এক এইচএসসি জিপিএ 5 তোদের সবার জন্য আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 900 সিট বরাদ্দ এর বেশি নাই আর এইচএসসিতে তুই যত পারিস ভালো কর আর ঢাকা বিশ্ববিদ্যালয় লিমিটেড তাহলে বল এবার যদি বলা হয় তো এইচএসসিতে 1000 মাত্র এ প্লাস পাবে সর্বোচ্চ 1000 বেশি এ প্লাস দেওয়া যাবে না যে 1000 সবচেয়ে ভালো করবে কমার্সে তারা এ প্লাস পাবে বুঝতে পারছিস তুই এ প্লাস পাতি তুই নিজেকে ভাবতো তুই কি এ প্লাস পাইতি বাংলাদেশের সব 50,000 যদি পরীক্ষা দেয় বা 1 লাখ পরীক্ষা দেয় কমার্স থেকে তার মধ্যে 1000 মাত্র এ প্লাস পাবে তুই চিন্তা করে রাখতো তোর কি সেই জায়গাটা অবস্থান ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 900 সিট তাহলে বস তোকে কত ভালো করতে হবে এই জন্য এত সোজা না যত সোজা আমরা মুখে বলি হ্যাঁ ভালো করে পড়তে হবে বেশি করে পরিশ্রম করতে হবে সোজাভাবে নিলে বিপদ আসো আবার বেশি কঠিনও নেওয়া যাবে না হ্যাঁ মানুষ পারতে তুমি পারবা 31 ডিসেম্বর 2021 জাস্ট এতটুকু বোঝো তো তোমার কলেজ থেকে লাস্ট গত বছরে কয়জন ঢাবিয়ান হয়েছে আচ্ছা ঢাবিয়ান বাদ দিলাম কয়জন পাবলিকিয়ান হয়েছে কমার্স থেকে এই হিসাবটা করো না তুমি পেরে যাবা তুমি হবা কিনা ব্যাপারটা তো খুব সিম্পল রে ভাই তোমার কলেজ থেকে গত বছরে কয়জন হয়েছে 2 জন 3 জন বা 4 জন বা 5 জন এই হিসাবটা তুমি তো জানো তাহলে এটা দেখে তো তুমি বুঝো যে সায়েন্স পাওয়া কঠিন না সহজ কমার্স স্টুডেন্টের কথা বলছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসো বছর শেষে চলতি দায়ের পরিমাণ কত সায়েন্স পাওয়া যতটা কঠিন আবার যে পারে তার জন্য ততটা সহজ ঠিক আছে ওকে আচ্ছা এবার আসো এই যে একজন বলছে সব বিষয় যারা চান্স পায় তার জন্য সবই সহজ ঠিক আছে কারণ যে চান্স পায় তার জন্য সবই সহজ ভাই আর যে পায় না তার জন্য সব কঠিন বাট এটাটুকু মাথায় রাখবা যে যা হচ্ছে যে পারে তার জন্য সহজ আর যে পারে না তার জন্য কঠিন বাট এতটা সহজও না আর এত কঠিনও না ঠিক আছে সিস্টেমেটিক্যালি পড়তে হয় আচ্ছা এইগুলো বাদ দিলাম পায়রা ট্রেডার্স 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিরুদ্ধে মূলধন এত টাকা ওকে ফাইন 12% এত টাকা এক পণ্ডিত কমেন্ট করেছো আমি সব জায়গায় চান্স পাইছি আমি কঠিন আচ্ছা পণ্ডিত তুমি একটু আমাকে বলো তো তুমি যে হার্ডওয়ার্কটা করছো সবাই জানতে এইটা একটু ওদের কাছে বলো তো ওইটা তো সহজ ছিল না তুমি চান্স পাওয়ার পরে সহজ হয়েছে চান্স পাওয়ার আগে তো সহজ ছিল না ওই যে রাত জাগা গল্প সারাদিন রাত পরিশ্রম করা এইটা শেয়ার করো তাহলে সবাই নাকাল নিচ্ছে মানি খাবে এখনই যখন কবা যে আমি 16 ঘন্টা পড়াশোনা করছি তখন এবার সবাই হার্টফিল করবে চলতি দায়ের পরিমাণ কত দেখো ভাইয়া আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন এত টাকা 12% ঋণ এত টাকা ঋণের বকেয়া সুদ এত টাকা প্রদ হিসাব এত টাকা অগ্রিম প্রাপ্ত অনেক কিছু এখানে আছে আচ্ছা খুব সিম্পল কথা ভাই খুব ভালো করে খেয়াল করো জাস্ট দেখো তো মূলধন এটা আমার চলতি দায় না ঋণ দীর্ঘমেয়াদী দায় ঋণের বকেয়া সুদ আচ্ছা ঋণের সুদ কি তোমার জন্য এক প্রকার ব্যয় আর হচ্ছে বকেয়া ব্যয় চলতি দায় ওকে কত 12,000 এটা 12,000 টাকা নিলাম প্রদ হিসাব চলতি দায় 40,000 নিলাম ওকে ভাইয়া অগ্রিম প্রাপ্ত ভাড়া আচ্ছা ভাইয়া অগ্রিম প্রাপ্ত ভাড়া মানে প্রাপ্ত ভাড়া মানে আয় আর অগ্রিম আয় চলতি দায় কত 4,000 স্থায়ী সম্পদ আমার স্থায়ী সম্পদ বাদ দিলাম 12 আল্লো 40 52,000 52 আল্লো 4 কত 56,000 টাকা ওকে ভাইয়া ক্লিয়ার চলতি দায় একজন হচ্ছে ডিমোটিভেট করছেন ভাই হ্যাঁ তোমার আমি এখন একদম চান্স পাওয়া দিই আরে চান্স পাওয়া বিশাল সোজা বিশ্বাস কর পড়লেই সোজা মানে তোমার আমি এখনই কথা বলে চান্স পাওয়া দিই তোমার আমি এখন মোটিভেশন দিই ভীম লেভেলে একটা মোটিভেশন দিয়ে তোমার আমি একদম চান্দে উঠাই দিই কালকে তুমি পড়াশোনা সব বাদ দাও পড়াশোনা বাদ দিয়ে তুমিও চান্দে উঠে যাও চান্দে যাই একখান তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলে আসো এটা চাচ্ছ তোমরা এই জন্য কমার্সের স্টুডেন্টগুলো যারা আছে ওরা একটু বেশি স্পেশাল তো চান্স পায় না একটা কারণে সায়েন্সের কোনো স্টুডেন্ট কিন্তু শুনেছিস কোনো ভাইয়া বলেছে মেডিকেলের চান্স পাওয়া সোজা
কোনো ভাইয়া কখনো কোচিংয়ে বলেছে এই বুয়েটে সায়েন্স পাস সোজা? কোনোদিন কোনো ভাইয়া যারা পড়ায় কোচিংয়ে শুনছিস এই কমার্সের টিচাররা যারা আছে, আর্টসের টিচাররা যারা আছে, হেরা বলে বেড়ায় সায়েন্স পাস সোজা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার, এই জন্য তোদের মাথার মধ্যে এইটা ঢুকছে আসলেই সোজা? এটা পাটপারি। কোন সায়েন্সের কোনো স্টুডেন্টের কোনো টিচারের মুখে শুনেছিস বুয়েটে সায়েন্স পাস সোজা, মেডিকেলের সায়েন্স পাস সোজা এগুলো বলেছে? এগুলো কখনো বলেনি, কারণ আসলে কঠিন। সো সায়েন্স পাওয়াটা আসলেই কঠিন। এত স্টুডেন্টের মধ্যে মাত্র 900 স্টুডেন্ট সায়েন্স পাবে, এত সোজা না। তুই কোথায় কষ্ট করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তোকে যতটা সহজভাবে নিচ্ছি এত সহজ না। তুমি এইচএসসি থাকাকালীন অ্যাডমিশনে কিছুই বোঝো না, তুমি কেমনে বুঝলে এটা সোজা? আর একজন বলতেছে যে সায়েন্স পাইছে হের কাছে সোজা, তোমার কাছে সোজা না। তো এই জন্য তুমি চান্দা যাবা, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চলে আসবা, তোমাকে আমি চান্দা ঠেলে উঠে দিলাম মোটিভেশন দিয়ে, নো ভাই, এগুলা বাটপারি। আর এগুলা করলে তোমার ক্ষতি। তো সহজভাবে নিলে বিপদ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে ফাইন, আসো আমরা একটু পড়াশোনা আসি, ঠিক আছে? প্লিজ 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 একটু পড়াশোনা আসি, প্লিজ প্লিজ একটু, প্লিজ প্লিজ আমরা একটু কাইন্ডলি কথা বলি, কথা কম বলি। একজন সুদ তো দেওয়া আছে কিন্তু পাচ্ছেন দেওয়া মানে কাকা? ফাইন, আচ্ছা সবাই একটু কাইন্ডলি, সবাই প্লিজ একটু কাইন্ডলি আমরা কথা মানে কথা বাদ এখন ইয়াতে আসি, পড়াতে আসি। ওকে আসো, এখন কথা আছে ভাইয়া বছর শেষে চলতি দায়ের পরিমাণটা কত? দেখো এখানে ঋণের বকেয়া সুদ, খুব ভালো করে খেয়াল রাখবা ভাইয়া। বকেয়া সুদ, ঋণ জিনিসটা কি? আচ্ছা ঋণ হচ্ছে আমি নিয়েছিলাম, তাহলে আমি যখন ঋণের সুদটা দিব, তাহলে প্রথমত ঋণের সুদটা আমার জন্য এক প্রকার ব্যয়। তাহলে আর বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায়। বকেয়া মানে আমি এখনো দিইনি, আমাকে দিতে হবে, রাইট? ওকে ভাইয়া, তা আমাকে দিতে হবে, ঠিক আছে? আমাকে কি করতে হবে? দিতে হবে, এটা চলতি দায়। আসো নেক্সটে, প্রতিষ্ঠানে মোট সম্পত্তির পরিমাণটা কত টাকা? আচ্ছা এখানে আমার কি চেয়েছে? মোট সম্পত্তি চেয়েছে। আচ্ছা এবার আসো আমরা ছোট ছোট করে কমপ্লিট করি। দেখো ভাইয়া, আমরা সবাই জানি আমার এখানে সম্পত্তি কত আছে, মূলধন কত আছে, এত টাকা এত টাকা, তারপরে ঋণের সুদ এত টাকা আছে, ওকে ফাইন, কোনো ব্যাপার নেই। স্থায়ী সম্পদ আছে এত টাকা, তো আমার মোট সম্পদ দেওয়া নেই, স্থায়ী সম্পদ আছে হচ্ছে আমার 3 লক্ষ টাকা। আচ্ছা কোনো প্যারা নেই। এখন আমাকে একটা কথা বলো তো ভাই, মোট সম্পদ সমান সমান কি হবে? এ সমান সমান এল প্লাস ওই। আচ্ছা ভাই আমার ওই কত আছে? 5 লাখ। আচ্ছা দিলাম 5 লাখ, ওকে কোনো প্যারা নাই। আমার এই এলটা কি দীর্ঘমেয়াদী দায়, দায়ের পরিমাণ কত? 1 লাখ, ওকে কোনো প্যারা নাই। দেখো তো আমাকে চলতি দায় বের করছিলাম কত টাকা? 56,000। এইটা যোগ এটা যোগ এটা, 56,000। আর কিছু আছে না? আর কিছু নাই। তার আমি বুঝলাম আমার এই অঙ্ক থেকে আমরা কি নিছি? আমরা মূলধন নিছি, তারপরে হচ্ছে আমরা ঋণ নিছি, আমরা এটা চলতি দায় নিছি, স্থায়ী সম্পদ নিছি। তাহলে আলটিমেটলি আমার কি থাকতে? দুইবার সমান করতে হবে। 5 লাখ আর 1 লাখ, 8 লাখ, 8 লাখ আর এখানে কত? 6 লাখ আর হচ্ছে 56,000। তাহলে আমার কত হচ্ছে টোটাল? 6,56,000 টাকা হচ্ছে। ওকে ওকে, তাহলে আমার কি করতে হবে? দুই পাশে কি করতে হবে ভাইয়া? সমান করতে হবে। 6,56,000। তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করো তো, মোট সম্পদ চেয়েছে। এবার তোমরা নিজেরাই আমাকে অ্যান্সার করে জানাও মোট সম্পদ কত ভাইয়া। সিম্পল কোশ্চেন ভাইয়া, দায় যা হবে সম্পদ তাই হবে। শর্ট আছে কোনো সমস্যা নেই। চেয়েছে কি? এই শর্টটুকুর নাম কি? 3,56,000 শর্ট আছে, এটার নাম চলতি সম্পদ, কারণ আমার এটা স্থায়ী সম্পদ। আমার প্যারা নাই, আমার চাইছে কি? মোট সম্পদ, এটাই আমার মোট সম্পদ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝছি যেটা আমার মোট দায় সেটা আমার মোট সম্পদ। থ্যাংক ইউ সো মাচ। আসেন তাহলে তোমাকে যদি বলতো এই অঙ্কের ক্ষেত্রে চলতি সম্পদ কত? 3,65,000, 3,56,000। স্যার কেন? এইটা আমার মোট সম্পদ, এইটা আমার স্থায়ী সম্পদ, তাহলে আমার বাকি টাকার নাম চলতি সম্পদ। ওকে ক্লিয়ার ভাইয়া? আমি আবার বলছি যদি বলতো তোমাকে চলতি সম্পদ কত, এইটা আমার মোট সম্পদ, এইটা আমার স্থায়ী সম্পদ দেওয়া ছিল, তাহলে আমার সম্পত্তি দুই প্রকার, বেসিক্যালি চলতি আর স্থায়ী। দীর্ঘমেয়াদীও আছে, বাট বেসিক্যালি আমেরিকান অনুযায়ী সম্পত্তি দুই প্রকার, কারেন্ট আর নন কারেন্ট, মানে চলতি আর অচলতি। মানে স্থায়ী আর চলতিকে ধরা হয়। দীর্ঘমেয়াদী সাধারণতভাবে এইসব অঙ্কের ক্ষেত্রে আসে না, বাট এইসব প্যারাটা নিবা না, জাস্ট এতটুকু বুঝো। বাকিটুকুর নাম হচ্ছে চলতি 3,56,000। ওকে ফাইন। বুঝতেছি না ভাই, না বুঝলে একটু মাথাটাকে ফ্রেশ হয়ে মাথা ধুয়ে আসো, ওয়াশরুমে যেয়ে মাথাটাকে ধুয়ে আসো, ইনশাল্লাহ বুঝবা, ঠিক আছে? ওকে মাথাটা ধুয়ে আসো, আজে বাজে চিন্তা বাদ দাও, চ্যাটিং বাদ দাও, মন দিয়ে ক্লাস করো, ঠিক আছে? তারা বলো ঘুমাই যাইতে, তারা ইনশাল্লাহ বুঝবো ভাইয়া, কোনো সমস্যা নেই। না বুঝলে একটু মাথাটা ফ্রেশ হয়ে আসো। দেখো আর্থিক বিবরণীকে সর্বজনীন গ্রাহ্য মান কোনটি? আচ্ছা এইটা একটা ভাইটাল একটা প্রশ্ন, সর্বজনীন গ্রাহ্য মান কোনটি? ওকে ফাইন।
ওকে বলো তোমরা নিজেরা আমাকে অ্যান্সার করো 17 নম্বর কোশ্চেন অ্যান্সার কোনটা হবে আর্থিক বিবরণীকে সর্বজনীন গ্রাহ্য মান কোনটি আচ্ছা এটা সিম্পল মুখস্থ বিদ্যার কোশ্চেন তোমরা এটা জেনে নিবা যে আর্থিক বিবরণীকে সর্বজনীন গ্রাহ্য মান কোনটি এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মাথায় রাখবা ওকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হ্যাঁ যদি বলে আর্থিক বিবরণীকে সর্বজনীন গ্রাহ্য মান এর সঠিক অ্যান্সার হচ্ছে আইএফআরএস স্যার আপনি কেমন কথা বললেন আইএফআরএস তো অঙ্কে নেই আচ্ছা ওকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো যদি আমাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট করে নাও আর্থিক বিবরণীকে ওকে সর্বজনীন বললে মানে হচ্ছে আইএফআরএস যদি বলে আর্থিক বিবরণীকে বাংলাদেশ যদি বলে তাহলে হচ্ছে ভিএফআরএস এখন প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণীকে সর্বজনীন বলেছে আইএফআরএস কখনো আইএফআরএস না থাকলে অ্যান্সার করবো হচ্ছে জি ডাবল এ পি গ্যাপ আইএফআরএস না থাকলে গ্যাপ অ্যান্সার করবো শেষ ক্লিয়ার এখন প্রশ্ন স্যার আপনি কেমনে বুঝলেন আর আমি কেমনে মনে রাখবো দু একটা ট্রিক্স আছে ট্রিক্সটা কি দেখো আইএফআরএস মানে কি ইন্টারন্যাশনাল ওকে এখানেই তুমি বুঝে গেছো আর বিতে বাংলাদেশ তাহলে ইন্টারন্যাশনাল যে কথা সর্বজনীন সে কথা আর বাংলাদেশ যে কথা বাঙালি সে কথা তাহলে বিএফ মানে তুমি ওই বিএফ বুঝো না বিএফ মানে হচ্ছে বিতে বাংলাদেশ এফ এ ফাইন্যান্সিয়াল ওকে হ্যাঁ অনেকে তো একটা কথাই বলে বিএফ মানেই তো টাকা পয়সার লেনদেন সো বিএফ মানেই বিতে বাংলাদেশ এফ এ ফাইন্যান্সিয়াল আর এ রিপোর্টিং আইসি স্ট্যান্ডার্ড তাহলে আইএফআরএস মানে কি আইতে জাস্ট ইন্টারন্যাশনাল আর সব কিছু এক ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বিএফআরএস বাংলাদেশ ফাইনালটা রিপোর্টিং স্ট্যান্ডার্ড ওকে আর গ্যাপ মানে কি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কোন শ্রেণীর ক্লাস দ্বাদশ শ্রেণীর ক্লাস ওকে থ্যাংক ইউ সো মাচ আসো মিস্টার আবিদের সমাপনী মূলধন হচ্ছে 30,000 টাকা যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম এসব দেখবা না এসব দেখলে মাথা হ্যাং হয়ে যাবে হ্যাঁ এসব দেখে কোনো লাভ নেই মূলধনের সুদ 5% হলে সুদের পরিমাণ কত এই কোশ্চেনটা যারা সলভ করতে পারবে তারা লিজেন্ড ওকে ফাইন কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন দেখো আবিদের সমাপনী মূলধনের পরিমাণ আছে 30,000 টাকা যা প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মূলধনের সুদ কত বলো এই কোশ্চেনটা তারা লিজেন্ড ওকে কেন লিজেন্ড বলছি খুব মন দিয়ে খেয়াল করবা ভাই আপনি কিসে পড়ালেখা করেন আমি কিসে আমার পড়াশোনা শেষ বোন আমার পড়াশোনা শেষ ওকে ওকে ফাইন আচ্ছা এবার আসো গুরুত্বপূর্ণ কোশ্চেন কেন এই কোশ্চেনটা এখানে 90% স্টুডেন্ট ভুল করবা বেসিক না জানার কারণে কিন্তু আমি তোমাদের কাছকে বেসিক শিখাই দেবো ইনশাআল্লাহ সো ভুল করা যাবে না হ্যাঁ আচ্ছা খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হ্যাঁ দেখো ভাইয়া গুরুত্বপূর্ণ কোশ্চেন কেন আমি বলি শোনো মাথায় রাখবা আমার মূলধন হচ্ছে বেসিক্যালি 3 প্রকার একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন ওকে প্রারম্ভিক মূলধন আরেকটা হচ্ছে অতিরিক্ত মূলধন আরেকটা হচ্ছে সমাপনী মূলধন ওকে ক্লিয়ার সমাপনী মূলধন ঠিক আছে ওকে ফাইন একটা জিনিস মাথায় রাখবা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে মনে রাখবা প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ওকে ফাইন এইটা টিক চিহ্ন মানে হচ্ছে যদি বলা হয় সুদের ক্ষেত্রে এই দুটার উপরে সুদ ধরা হয় কিন্তু সমাপনী মূলধনের উপরে কখনোই কোনো সুদ ধরা হয় না এটা মাথায় রাখবে ওকে ফাইন তাহলে এখানে সুদ ধরা হয় 100-তে 100 ওকে এখানে সুদ ধরা হয় কি 100-তে 100 সুদ ধরা হবে কোনো মিস নেই এখানে যদি তারিখ থাকে যদি কি থাকে তারিখ থাকে তার মানে আমরা কি শিখলাম অতিরিক্ত মূলধনে তারিখ থাকলে সুদ ধরা হবে আদারওয়াইজ ধরা হবে না ওকে কি বলছি ভাইয়া আমরা ওকে ফাইন ক্লিয়ার ওকে আচ্ছা এবার আসো
ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে এ পর্যন্ত সবাই ক্লিয়ার, ঠিক আছে? ওকে দেখো আসো, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে অতিরিক্ত প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপরে সুদ ধরা হয়, ঠিক আছে? ওকে ক্লিয়ার? ওকে এই পর্যন্ত সবাই ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখো তাহলে সমাপনী মূলধনের উপরে কোনো সুদ ধরা হয় না। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝে গেছো, ঠিক আছে ভাইয়া? ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝে গেছে এই পর্যন্ত? নোট করছো? রাজু বলেছে নতুন জয়েন করো। রাজু রাত 7টা একটা ক্লাস হয় এবং রাজু আমাদের হচ্ছে রাত 10টা একটা ক্লাস হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে রাজু? ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে এবার আসো, এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রারম্ভিক মূলধন বলতে বসবো প্রথমে যে মূলধনটা থাকবে এটা প্রারম্ভিক, আচ্ছা শেষে যে মূলধন থাকবে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমাপনী। আচ্ছা এবার আসো, খুব মনোযোগ দিয়ে বুঝবা, হ্যাঁ? ধরা হলো সমাপনী মূলধন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু মানে বেশি ভালো না বুঝলে আসলে বোঝাটা অনেক টাফ হয়ে যায়। আপনাকে বলা হলো এটা হচ্ছে 1,20,000 টাকা, যা প্রারম্ভিক থেকে 20% বেশি। এটার মানে কি? তাহলে আমাকে বলা হলো সমাপনী মূলধন 1,20,000 টাকা, যা হচ্ছে প্রারম্ভিকের থেকে 20% বেশি। তার মানে প্রারম্ভিক একটা অ্যামাউন্ট ছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রারম্ভিক একটা অ্যামাউন্ট ছিল যার থেকে আরও 20% বেশি। যেই বেশিটা আরও 20% বেশিটার নাম হচ্ছে সমাপনী মূলধন। ওকে ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কনসেপ্ট, ঠিক আছে ক্লিয়ার। রাজু সপ্তাহে কি বারে ক্লাস হয়? প্রতিদিন ক্লাস হয়। কথা কানে যাচ্ছে না ভাইয়া? প্রতিদিন ক্লাস হয়, ঠিক আছে। ক্লাসে স্টুডেন্ট ছিল 500 প্লাস, এখন দেখছি 275। ভাই এটা স্বাভাবিক ব্যাপার। ওই যে একটা কথা বললাম না যে আজকে এইচএসসির পরীক্ষা, তোমার এত গুরুত্বপূর্ণ ক্লাস, তাই তোমার ধৈর্য কুলাচ্ছে না। তুমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা, তুমি কিভাবে রাজশাহীতে ধৈর্য ধরে যাবা, এটা তুমি নিজেই এখন বোঝো। আমি বলতে চাচ্ছি ব্যাপারটা যতটা আমরা যত গর্জে তত বর্ষে না ভাইয়া। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ধৈর্য ধরে থাকাটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই ধরে থাকে। একটা স্টুডেন্ট 500 স্টুডেন্ট প্রথমে ছিল, এই 500-র মধ্যে 500 প্লাস পাবে না, 500 ভালো করবে না, এই 500 জান্নাতে যাবে না। ব্যাপারটা মসজিদে যারা নামাজ পড়ে সবাই জান্নাতে যাবে না, ব্যাপারটা এত সোজা না। এই চ্যাপ্টারটা সবার গুরুত্বপূর্ণ, সবার জন্য দরকার ছিল, এবং একটা স্টুডেন্ট নাই যে বাংলাদেশে যার কোনো সমস্যা নেই। সেই স্টুডেন্ট যদি এই ক্লাসটা স্কিপ করতে পারে, সে এইচএসসির রেজাল্ট নিয়ে জীবনে ভাবে না। অনেকে সমস্যা না যাইতে পারে, বাট আমি এক্সপেক্ট করি না এগুলো নিয়ে, কারণ আমি একজন স্টুডেন্ট থাকলে পড়াবো, তোমরা এগুলো নিয়ে ভাইবো না, যারা পড়বা তারা উপকৃত হবে, শেষ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার ব্যাপারটা আমি আবার বুঝাই, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে ফাইন, দেখো খুব গুরুত্বপূর্ণ। এখন বলা হচ্ছে সমাপনী মূলধন যে অ্যামাউন্ট 1,20,000, সেটা কিনা প্রারম্ভিকের থেকে 20% বেশি। তোমার বন্ধু মনে করো 1 কেজি চাউল খাইছে বা 5 কেজি চাউল খাইছে, সে তোমার থেকে আরো 20% বেশি খাইছে, মানে তুমি কি খাইছো? তোমার থেকে 20% বেশি খেয়েছে, মানে সমাপনী মূলধন 1,20,000, এইটা কিনা প্রারম্ভিকের থেকে 20% বেশি। তাহলে প্রারম্ভিক একটা অ্যামাউন্ট ছিল যার থেকে 20% বেশি সমাপনী মূলধন, তার দাম 1,20,000। তাহলে সিম্পল এখানে কত ছিল, মানে বুঝাই যাচ্ছে যে 1 লাখ ছিল, সেই 1 লাখের উপর 20% করলে কত? 20,000। তাহলে আমি তো সিম্পলি তোমার বুঝাচ্ছি 1 লাখ আর 20,000, 1,20,000, বুঝছো? এভাবেই আর কি ব্যাপারটা আসলে ঘটেছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, এবার আসলে আমরা ওই ম্যাথটা সলভে যাব। কেন সলভে যাব? কারণ ওই ম্যাথটা সলভে না গেলে আমরা আসলে খেলা বুঝবো না। এখানে বলা হয়েছে সমাপনী মূলধন 30,000 টাকা, যা প্রারম্ভিকের চেয়ে 20% কম। তার মানে প্রারম্ভিক একটা অ্যামাউন্ট ছিল যার থেকে 20% কম, সেই অ্যামাউন্টটার নাম হচ্ছে 30,000 টাকা। এটা বুঝেছো? তার মানে প্রারম্ভিক কত ছিল আমি জানি না, তার থেকে 20% কম, সেই অ্যামাউন্টটার নাম সে 30,000। তার মানে প্রারম্ভিক একটা অ্যামাউন্ট ছিল যার থেকে 20% কম, মানে 20% বাদ দিলে অ্যান্সার হবে 30,000। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই 30,000 অ্যামাউন্ট কত ছিল? আমি আবার বুঝাচ্ছি, আমার কথাটা মন দিয়ে বুঝতে হবে। প্রারম্ভিক এমন একটা অ্যামাউন্ট ছিল যার থেকে 20% কম, মানে 20% বাদ দিলে অ্যান্সার হয় 30,000। ক্লিয়ার? এটা বুঝছেন ভাইয়া? আমি এতটুকুই বলবো। 1 মিনিট, আমার আব্বু ফোন দিছে, হ্যাঁ একটু কথা বলে নিই।
হ্যালো আব্বু, আমি ক্লাস নিচ্ছি। কিছু হয়েছে? কোনো সমস্যা? আমি আসি তুমি কিছু হলে বলেন। খারাপ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, সমস্যা নেই। আচ্ছা, আমার আম্মুর একটু অসুস্থ, আম্মুর একটু খারাপ লাগতেছে, আমি এটা সলভ করে দিয়ে চলে যাচ্ছি আর কি, ঠিক আছে? আম্মুর তো একটু খারাপ লাগতেছে, আজকে এমনি সন্ধ্যা থেকে বলতেছিল অসুস্থ। এটা আমি সলভ করে দিচ্ছি, হ্যাঁ সলভ করে দিয়ে ইনশাল্লাহ কালকে বাকিটা হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি বলি, এখানে প্রারম্ভিক একটা অ্যামাউন্ট ছিল যার উপরে হচ্ছে 20% কম, মানে যার থেকে 20% কমাইলে হচ্ছে 30,000। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, মানে 20% কম বা বাদ দিলে হচ্ছে 20,000, 30,000 টাকা দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি জানি না কত ছিল, ঠিক আছে, ওকে আমি জানি না এখানে কত ছিল, জানি না, তার থেকে 20% কি দিলে বাদ দিলে, মানে 20% কমাইলে, 20% লেস করলে অ্যান্সার 30। এটা বুঝছেন কিনা আমাকে বলেন। তার থেকে আমি জানি না কত, তার থেকে 20% কমাইলে বা বাদ দিলে অ্যান্সার 30। এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন প্লিজ। এতটুকু কি ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানলে জানান। এতটুকু কি ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এবার আসেন, যদি এতটুকু ক্লিয়ার, তাহলে এই অ্যামাউন্টটা কত ছিল আমি জানি না, তার থেকে 20% বাদ দিলে এটা আমার কোশ্চেন, এখান থেকে 20% কমাইলে বা বাদ দিলে এইটা হলে এইটা কত পার্সেন্ট? টোটাল 100%, যে কোনো কিছু মানে টোটাল 100%, তার থেকে 20% কমায় নেওয়া বা বাদ দিলে অ্যান্সার এটা, কারণ এটা 80%। একমত? কথা বলে, এটা 80%। একমত। আমি আবার বলছি অ্যামাউন্ট একটা ছিল যার থেকে 20% কম বাদ দিলে এটা দাঁড়ায়, তাহলে এটা যখন দাঁড়ায় এটা 80%, কারণ এটা সম্পূর্ণ টাকা মানে 100%, যার থেকে 20% বাদ দিলে 80%। আচ্ছা যদি এখানে 30% বাদ দিতাম এটা 70% হইতো, যদি 40% বাদ দিতাম 60% হইতো। কথা বুঝছেন? আচ্ছা এবার বুঝছেন সবাই? এবার আসেন, প্রশ্ন হচ্ছে আমার এই অ্যামাউন্ট লাগে, এই টেকনিকটা সারা জীবন মাথায় রাখবেন। এই যে 30,000 টাকা 80%, ভালো করে শুনবেন, 30,000 টাকা 80%, জাহিদ ভাইয়ের টেকনিক এটা। 30,000 80% মানে 0.80, কেন? ক্যালকুলেটারে করেন তো, 80% মানে কি, 80/100 দেন 0.80, তাহলে আপনি 30,000 ভাগ 0.80 দেন, এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন। সবাই খেয়াল করেন, 37,500 হবে। স্যার আপনি কেমনে পড়েন? এই টেকনিকটা আমার তৈরি করা, আপনি বুঝে নেবেন শেষ। তার মানে আপনি বুঝতেই পারছেন 80% মানে কত? 0.80। যদি এখানে 60 হইতো 0.60 দিতাম, তো ভাগ দিলে এই অ্যামাউন্ট পেয়ে যাবে। স্যার আমি 80 থেকে 90 দিয়ে ভাগ দিতে পারবো? নো, এখানে 80 বেরোয়ছিল অ্যান্সার, তাই আমি 80 দিয়ে ভাগ দিব। তাহলে 37,500 কি পাইলাম? প্রারম্ভিক মূলধন। স্যার কেন? কারণ প্রথমে তো আমি বলিনি সেটা প্রারম্ভিক মূলধন। ক্লিয়ার এ পর্যন্ত? ক্লিয়ার? আমি আবার বলছি, প্রারম্ভিক মূলধন তার থেকে 20% বাদ দিয়ে অ্যান্সার এটা, তার নাম সমাপনী মূলধন। তাহলে এইটা 20% বাদ দিয়ে মানে এটা 80%, তাহলে 30,000 ভাগ 0.80, কারণ যেই পার্সেন্টেজ সেই টাকা, প্রথম অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে এটা আবার প্রারম্ভিক। তাহলে আমি বলেছিলাম শুদ্ধতাই কার উপর? প্রারম্ভিকের উপর। সুদ, এই যে সুদ, এই 5% কার উপর ধরবো? প্রারম্ভিকের উপর, নট এই টাকা, কারণ এটা সমাপনী। তাহলে আমার প্রারম্ভিক মূলধন কত পাইছি? 37,500। এর উপর কত পার্সেন্ট? 37,500। কত পার্সেন্ট? 5% করলে কত হবে? 10% 3750, 1875। স্যার 30,000 উপর কেন ধরলেন না? ওই যে বললাম সমাপনী মূলধনের উপরে সুদ দ্বারা হয় না, তাই আমরা নাটক করে প্রারম্ভিক মূলধন বের করলাম। ক্লিয়ার? তাই আমরা নাটক করে কি করছি? আমরা নাটক করে প্রারম্ভিক বের করছি। ঠিক আছে ভাইয়া? ওকে বুঝছেন? তো এইসব সূত্র মুস্তাক করার কোনো দরকার নেই, বুঝছেন? তাহলে আমরা প্রথম নাটকটা কি করছি? সমাপনী মূলধন দেওয়া আছে, সমাপনী মূলধনের উপর সুদ ধরা যায় না, তাই নাটক করে প্রারম্ভিক বের করছি। প্রারম্ভিক বের করে ওর উপরে 5% ধরছি। ঠিক আছে? ওকে ক্লিয়ার? তাহলে মুখস্থ করার দরকার আছে? ওকে ফাইন, ক্লিয়ার। এখন যদি বলতো, আচ্ছা আমি একটা শিখা যায়, যদি বলতো 30% কম, তাহলে কি করতাম? তাহলে প্রারম্ভিক মূলধন যার থেকে 30% কমায়ে অ্যান্সার হচ্ছে 30,000। ওকে ফাইন, তাহলে এখন কি করতাম? এখানে 30% মানে এটা 70, তাহলে আমি কি করতাম? 30,000 টাকা ভাগ দিলাম 0.70, ভাগ দিলে এই অ্যামাউন্ট বেরোতো, তার নাম প্রারম্ভিক। এখানে যে অ্যামাউন্ট বেরোতো তার উপর 5% করতাম, অ্যান্সার শেষ। ওকে, এটা কত অধ্যায়? আল্লাহ হাসি লাগে আমার,
এটা হচ্ছে আর্থিক অবস্থা। ঠিক আছে, আমার আম্মু অসুস্থ, একটু দোয়া করো, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আজকে হচ্ছে 18 পর্যন্ত থাকলো, কালকে 19 শুরু করবো। অধ্যায় আরও 2টা ক্লাস লাগবে, শেষ হবে না কালকেও, কারণ অধ্যায় অনেক এমসিকিউ আছে। আর আজকে 3 স্টেপ যেটা শিখাইছি, 3 স্টেপের ম্যাথে এখনও যাইতে পারিনি, মানে 3 স্টেপের মজা আপনাকে এখন দিতে পারিনি। 3 স্টেপটা কালকে খেয়াল রাখবেন, কারণ 3 স্টেপের ম্যাথগুলো এই যে নিচে আছে। 3 স্টেপ ম্যাথগুলো আছে এই যে নিচে আছে, প্রচুর ম্যাথ আছে ভাইয়া। এই ম্যাথের কোনো মা বাপ নেই ভাই, হিউজ ম্যাথ, হিউজ, মানে 100 কতগুলো যেন দেখে বলতেছি তোমাকে, একটু বেশি না, 134টা খালি ম্যাথ, মানে 134টার মধ্যে মিনিমাম হলে 100টা তো ম্যাথ, মানে 100+ ম্যাথ। এই দেখো 3 স্টেপের ম্যাথ হচ্ছে লাস্টে, 3 স্টেপের ম্যাথ হচ্ছে লাস্টে, মানে 3 স্টেপের মজা আমি কালকে বোঝাবো। আরও 2টা ক্লাস লাগে এরপর, ঠিক আছে, আরও 2টা ক্লাস লাগবে। ওকে ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর আমি দুঃখিত, অ্যাডমিশন ব্যাচ নিয়ে আমি আজকে কিছু বলতে পারলাম না, বলার কথা ছিল, যেহেতু অ্যাডমিশন ব্যাচের হচ্ছে যে লিঙ্কটা আমি জাস্ট তোমাদের এই লাইভের ক্যাপশন দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ওখান থেকে। বাকি কথা কালকে এবং পরশুদিন 2 দিন হবে। আমার জন্য দোয়া করো। আল্লাহ, মানে সন্ধ্যা থেকে আমি বলতেছিল একটু অসুস্থ, জাস্ট তেমন একটা না, মাথা ব্যথা করতেছে এখন হয়তো একটু বেশি, যার কারণে আমাকে ওইভাবে বলেনি, আমি যাই, আল্লাহ ভরসা। দোয়া করো সবাই। আর কালকে দেখা হবে, পরশুদিন, মানে প্রতিদিন একদম এইচএসসির শেষ আগ পর্যন্ত প্রতিদিন রাত্রে আমি ক্লাস নেব 10টায়, আমি স্যার ক্লাস 7:15 ইনশাল্লাহ। আর কালকে আর্থিক অবস্থার ক্লাস, পরশুদিন আর্থিক অবস্থার ক্লাস, কারণ 2টা ক্লাস থাকবে এখনো। ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, তুমি ভর্তি হতে পারো, প্রবলেম নাই। আল্লাহ হাফিজ, হ্যাঁ, দোয়া করো, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আল্লাহ ভরসা।